রোকেয়া প্রাচী, আমি আশা করি যে আপনারা নিরাপদে আছেন। রোকেয়া প্রাচী, প্রথমে আমি যদি বলি যে কার সাধ্য আছে আওয়ামী লীগকে ঠেকায়, এইটি আমার শিরোনাম আমি করেছি, কারণ আমরা দেখেছি আজকে বাংলাদেশের নারীরা যেভাবে করে নিপীড়নের শিকার, হিজাব না করার জন্য আরেক নারী তাকে মারধর করছে, পথে ঘাটে তাকে উত্তক্ত করা হচ্ছে কেন হিজাব করছে না, তার সবকিছু সীমিত করা হচ্ছে। বাংলাদেশের নারীরাই কি যথেষ্ট নয় যে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের ঠেকিয়ে দেওয়ার? রোকেয়া প্রাচী। ধন্যবাদ সুলতান আপা, ধন্যবাদ আপনার যারা দর্শক আমাদেরকে দেখছেন। লিসাকে দেখে ভালো লাগলো এবং সাজেদা আপাকেও ভালো লাগলো। আমি খালি শুরুতে একটুখানি বলে নেই যে আমি একজন গর্বিত বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির একজন রাজনৈতিক কর্মী। এটা আমার গর্বের জায়গা, গর্বের পরিচয়। আমি সেটি হয়তো সুলতান আপার মনে নেই, আমি আমার যারা দর্শক দেখছেন তাদেরকে এটা গর্বের সাথে জানাতে চাই। যেটি আপনি শুরু করলেন যে আওয়ামী লীগকে ঠেকাবে সাধ্যকার, দেখেন আওয়ামী লীগের জন্ম যখন হয়েছে তখন বাংলাদেশ নামটি হয়, তখনও আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পাইনি, শোষিত বঞ্চিত বাংলার জনগণের পূর্ব পাকিস্তানের জনগণের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি। এরকম একটি সময় বঙ্গবন্ধু ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে যাত্রা শুরু, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে তো ঠেকাতে পারেনি ইয়াহিয়া খান, পারেনি নিয়াজি, পারেনি ভুট্টো, পারেনি টিক্কা খানরা। আইএসআই তো তখনও ছিল, তখনও পাকিস্তানের সেই হানাদার বাহিনী ছিল, কিন্তু তারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি, বঙ্গবন্ধুকে ঠেকাতে পারেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সেই নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল, যার নেতৃত্বের মধ্য দিয়ে কিন্তু ৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। তো আজকের এই বাংলাদেশে যে যারা যে মানে আজকে বিকাল পর্যন্ত যদি বলি, যারা গুটি কয়েক ৫০, ৩০, ২০, ১০, ১৫ এরকম যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়, সেটা আমাকে খুব বেশি ভীত সন্ত্রস্ত এখন করে না। দেখেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে, মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে হবে, সকল পরিকল্পনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ তারিখে যখন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হন এবং বাংলাদেশে তাকে আমরা শুনলাম যে তিনি বাংলাদেশের প্রধান হবেন, তিনি এসে কিন্তু প্রথম যে কথাগুলো বললেন সেটি হচ্ছে উনি বাংলাদেশকে, মুক্তিযুদ্ধকে, ১৯৭১ সালকে, সকল কিছুকে তিনি মুছে দেবেন এবং বঙ্গবন্ধুর বাড়ি পড়ছে, গণভবন লুটপাট হচ্ছে, যা কিছু হচ্ছিল তখন, মুক্তিযোদ্ধাদের ছবি ভাঙচুর হচ্ছিল, সেখানে তার কিন্তু কোন রকমের পজিটিভ রিয়াকশন আমরা দেখিনি, বরং ওনার মধ্যে এক ধরনের জিঘাংসা বা ওনার মধ্যে এক ধরনের, আমরা তো ওই জিনিসগুলো জানি, উনি রিসেট বাটন চাপতে বলেছেন, তারপরে আমরা দেখেছি সব একে একে মুক্তিযুদ্ধের সব স্মৃতি, মুক্তিযুদ্ধের সব ইতিহাস তারা লুণ্ঠনের চেষ্টা করেছে, এমনকি ২৬শে মার্চ তারা পালন করছে না, তাই না? এমনকি গতকাল তারা, আজকে আমরা জানি আজকে আমাদের জাতীয় পতাকা দিবস, কোনো আনুষ্ঠানিকতা কি আছে? নাই। এগুলো হরণের চেষ্টা করেছে এবং কোন দুই একটা রাজনৈতিক দল, ধরেন সিপিবি, এরা হয়তো এগুলোকে ধারণ করে, কিন্তু বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এদেরকে বারবার মাইনাস করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে। যারা করেছে তারা কারা? আর ওইটাতে যদি একটু ফোকাস করতেন, সেই সঙ্গে যে বাংলাদেশ আমি আসছিলাম আসলে আমি আসছি, হ্যাঁ এই জায়গাটাতেই আসছিলাম, সেটা হচ্ছে দেখেন আমি বলতেন আপনি, হ্যাঁ না আমি সেখানে আসছি, আপনাকে তো ৫ তারিখ ওই জায়গাটা বুঝতে হবে যে ইউনূস সাহেব এটা সূত্রপাত করেছেন, উনি হুট করে উড়ে এসে এটা করেননি, উনি এর সাথে সম্পৃক্ত এবং উনি কিন্তু বারবার প্রধান উপদেষ্টার জায়গায় থেকে, যেটা একজন রাষ্ট্রের প্রধান বলতে, উনি কিন্তু বলেছেন আওয়ামী লীগের, উনার দুটো স্টেটমেন্ট আমরা পেয়েছি, একটা হচ্ছে আওয়ামী লীগের কিছু মানুষ আমাদের সাথে মিশে যাবে আর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। উনি কিন্তু এই স্টেটমেন্টটা ক্লিয়ার করেছেন। যখন জাতিসংঘের প্রতিনিধি এসে বলল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং সকল রাজনৈতিক দলকে নির্বাচনে সমানভাবে সুযোগ দিতে হবে, তখন কিন্তু তিনি বললেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেটা আওয়ামী লীগের নিজের সিদ্ধান্ত। উনাকে একটু টেকনিক্যাল কথা যেতে হলো এবং তারপর থেকে কিন্তু আজকের ঘটনাটা সূত্রপাত, গত কয়েকদিন যেটা করছে। তারপরে আমরা দেখলাম হাসনাতের বক্তব্য, আমরা দেখলাম নাসির পাটোয়ারির বক্তব্য, আমরা দেখলাম আসিফ মাহমুদের বক্তব্য, এবং এই যে তারা কিন্তু পরস্পর যে কথাটা বলার চেষ্টা করলো সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আসতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগকে রিফর্ম করে আসবে এরকম প্রস্তাবনা আসছে। তারা সেনাবাহিনীকে ঘিরে যে মিথ্যাচারটা করলো সেখানে জবাবটা হচ্ছে আমার এরকম যে, প্রথমত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রিফর্ম হবে কি হবে না, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যার, এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে কিনা সে সিদ্ধান্ত অন্য একটি রাজনৈতিক দলের সদস্যরা নিতে পারে না। আমরা দেখেছি যে যখন এনসিপি হলো, সারা বাংলাদেশে যখন কোনো সভা নিষিদ্ধ, তখন কিন্তু আমরা দেখছি এনসিপি, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু শাহবাগে দিনে রাতে সমাবেশ করছে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রয়োজনে, এবং তারা সেখান থেকে সেনাবাহিনীকেও যেমন উড়িয়ে ঘুরিয়ে দেবে, তেমনি বাংলাদেশ আওয়ামী লীগকেও নিশ্চিহ্ন করার ডাক দিচ্ছে।
তো আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে আসলে তাদের যে পরিকল্পনা সেটি হচ্ছে, যেহেতু আন্তর্জাতিক চাপ আছে এবং জঙ্গির উত্থানের কথা বলে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন, অনেকগুলো ইস্যু তৈরি হওয়ার কারণে ডক্টর ইউনূস তার সমস্ত পালিত পৃষ্ঠপোষকতায় লালন পালন করা যে সকল জঙ্গি সংগঠন তিনি তৈরি করেছেন, এবং জামাত শিবির এবং রাজাকার আলবদর আল শামসে যুদ্ধাপরাধীদের নিয়ে পাকিস্তানের আইএসআই আছে, ডিপ স্টেট ষড়যন্ত্রের সেই যারা রেজিম চেঞ্জ করে সেই চক্রান্তকারীরা আছে, সবাই মিলে তারা একটা নতুন প্ল্যান মাঠে ছেড়েছে, যেটি হচ্ছে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে বা নিষিদ্ধ করবে, সেই আন্দোলনটা যেমন চালাবে তেমনি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করবে, যার ফলে সেনাবাহিনীকে তারা কিন্তু উস্কানি দিচ্ছে। সেনাবাহিনীকে উস্কানি দিলে যেটা হবে, সেনাবাহিনী রিয়াক্ট করবে এবং একটা ধরনের পরিস্থিতি হবে যেখানে জনগণ ভার্সেস সেনাবাহিনী। বাংলাদেশে যদি একটা মানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে নির্বাচন করার প্রক্রিয়াটা ডক্টর ইউনূসের প্রয়োজন হচ্ছে না, কারণ উনি নির্বাচন করতে চান না। তো উনি নির্বাচনও করতে লাগছে না এবং উনি চাইলেই তখন একটা দীর্ঘ সময় ধরে উনি ক্ষমতায় থাকতে পারছেন। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে নাসির পাটোয়ারি যেটা বলছে, হান্নান মাসুদ যেটা বলছে, সার্জিদ আলম যেটা বলছে, আসিফ মাহমুদ যেটা বলছে, হাসনাত যেটা বলছে, ওরা হচ্ছে মাঠের প্লেয়ার, কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানটা হচ্ছে ডক্টর ইউনূস নির্বাচন চান না, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান, কারণ জামাত ইসলাম এবং হেফাজত বা জঙ্গিদের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনকে যদি উনার মানে ফলপ্রসূ করতে হয়, তাহলে উনাকে এই লাইনেই যেতে হবে, এবং সেখানে পাকিস্তানের আইএসআই তো মদত রয়েছে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জঙ্গিদের উত্থান তো আমরা দেখতে পাচ্ছি, কাজে সেই শক্তি অপশক্তিগুলোকে উনারা যেহেতু কম্পাইল করতে পেরেছেন, সে কারণে উনারা এরকম একটা অবস্থা এখন এই মুহূর্তে বিরাজ করছে, এবং উনারা এটা নিয়ে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, যাতে বাংলাদেশে গৃহযুদ্ধ হয়, জনগণ ভার্সেস সেনাবাহিনী হয়, কারণ পুলিশ প্রশাসনকে তো আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। তো এটা হচ্ছে তাদের একটা সম্মিলিত একটা ষড়যন্ত্র, এটাকে বলা যেতে পারে মেটিকুলাসলি ষড়যন্ত্রের পার্ট 2। জি জি, অনেক অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। কিন্তু আমার ওই প্রশ্নটার উত্তরটি পেলাম না যে বাংলাদেশ আওয়ামী লীগকে কে ঠেকাবে। লিসা, আচ্ছা আমি কিছু বলছি, আপনি তখন কথা বলছেন নাকি আমি ভুলে গেছি। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানো অসম্ভব ব্যাপার, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন কিছু না যে আপনার মন চাইলেও আপনি গাছটা উপড়ে ফেললেন, আপনার মন চাইলেও আপনি কাগজে লিখে দিলেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে কোটি কোটি জনগণের, কোটি কোটি মানুষের, স্বাধীনতার পক্ষের মুক্তিযোদ্ধাদের, বীরাঙ্গনাদের, প্রগতিশীলতাদের, ধর্মনিরপেক্ষ মানুষদের, ধর্ম বর্ণ জাতিগোষ্ঠী নির্বিশেষে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ধারণ করে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যে স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতায় নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল। সে কারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে ডক্টর ইউনূস চাইলেই, হাসনাত বা এরা চাইলেই কোনোদিন সম্ভব না, কারণ তাদের দাদার দাদা যে ইয়াহিয়া খান, আইয়ুব খান, ভুট্টো, নিয়াজি, টিক্কা খান, তাদের পক্ষে সম্ভব হয়নি, তারা পরাজিত হয়ে 16ই ডিসেম্বরে ফেরত যেতে বাধ্য হয়েছিল। এবং তাদের যে দোসররা, তারা এখন যে কিলবিল করছে বাংলাদেশে, এই কিলবিল বাহিনী যতই করুক, তারা এখন ধরেন বাংলাদেশে রক্তগঙ্গা মানে বইয়ে দিচ্ছে, বাংলাদেশে লাশ, নারীর সম্ভ্রমহীনতা কি না করছে তারা। ছোট 3 বছরের বাচ্চাও রেহাই পাচ্ছে না, নারী শিশুও বাদ যাচ্ছে না, 3 বছরের ছেলে শিশু বাদ যাচ্ছে না, কিন্তু তারা যতই করুক, এখানে যতই জঙ্গিবাদকে তারা অভয়ারণ্য করুক, যতই জাহাজ ভর্তি জঙ্গি আসুক, অস্ত্র আসুক, তারা যতই জেলখানা থেকে জঙ্গিদেরকে মুক্ত করে দিক, কোনো লাভ নাই। 25শে মার্চে অপারেশন সার্চলাইটের যে হানাদার বাহিনী এসেছিল বাংলাদেশে, তাদের ফেরত যেতে হয়েছিল, তাদের পরাজয় বরণ করে দিতে হবে। এবং বাংলাদেশে আমি একটু শেষ করি, বাংলাদেশে 51% নারী, বাংলাদেশের অর্থনীতির চাকাটা নারীর হাতে। তো এই নারীরা শেখ হাসিনার কর্মী, কারণ শেখ হাসিনার কর্মী এই কারণে, শেখ হাসিনা মেয়েদেরকে আত্মনির্ভরশীল করতে শিখিয়েছে, মর্যাদাশীল করতে শিখিয়েছে, সাহসী করেছে, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো এবং একজন আত্মমর্যাদাশীল নারী হিসেবে সংসারে ভূমিকা রাখা, দেশে ভূমিকা রাখার ক্ষেত্রে, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আজকে নারীরা কিন্তু যে জায়গায় পৌঁছে গেছে, আপনি চাইলেই, এত সহজ না নারীদেরকে আপনি দমিয়ে ফেলবেন, আজকে বৃদ্ধদেরকে দমিয়ে ফেলবেন, আজকে উদ্যোক্তাদের দমিয়ে ফেলবেন, আজকে ভাষার লোকজনকে দমিয়ে ফেলবেন, এটা অসম্ভব, অসম্ভব। বুঝতে পারছি। লিসা কালাম, আমি তো বলি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ নিজেই যথেষ্ট। লিসা কালাম কি মনে করেন? অন্য কাউকে দরকার নেই, ডক্টর ইউনূস, হাসনাত, সার্জিস এদের দরকার নেই, আওয়ামী লীগকে দমানোর জন্য আওয়ামী লীগ নিজেই যথেষ্ট, এটি কিন্তু অনেকেই বলেন। 1969 সালে আওয়ামী লীগ যখন গঠন হয়, এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, হক, সোহরাওয়ার্দী, ভাসানী সবাই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সবার ডাকটা কিন্তু মানুষের এখানে যেয়ে লাগেনি। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিলেন, তখন কিন্তু নিরস্ত্র বাঙালি ঝাঁপিয়ে পড়ল। ওনার বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া একটি সংগঠন,
এবং বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয়নি, বরং আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশকে জন্ম দিয়েছে। হ্যাঁ, তখন এখন আপনার মনে হয় কি, আমি একটা যদি আপনাকে উদাহরণ দিই, যে আমার এই যে আপনি দেখছেন যে এই যে শিশু শিল্পীরা, এরা যে বলে যে একটা শিশু শিল্পীর আপনি যদি প্রেমের গান শোনেন, আপনার কেমন মনে হবে? আল্লাহ, বাচ্চার মতো পাকনা মনে হবে না, যে একটা ঠাটায় চট দিই, এরকম কিন্তু আসে। আমার এই বাচ্চাগুলাকে দেখে যখন ওরা, ওদের মনে হয় বাবারাও মনে হয় আওয়ামী লীগ সম্পর্কে দুইটা মানে ইতিহাস সুন্দর করে বলতে পারবে কিনা জানি না, ওই বয়সটা তাদের আছে কিনা, বাট ওরা যখন চিৎকার করে আওয়ামী লীগ রাজনীতিতে মানে আসতে পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, এই ব্যাপারটা আমার কাছে এত হাস্যকর লাগে, এতটাই হাস্যকর, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার তোমরা কে? আর আওয়ামী লীগ যদি রাজনীতি করে সেটা নাকি অন্যান্য দলের অনুমতি নিতে হবে। মানে আওয়ামী লীগ যে একটা দেশকে জন্ম দিল, সে এখন কারো মানে অনুমতির অপেক্ষা করবে? মানে এটা একটা অপরিপক্ক মানে বক্তব্য ছাড়া আমার কিন্তু কিছু মনে আওয়ামী হয় লীগ না। এটা জাস্ট একটা আওয়ামী লীগ যারা পাগলামো, করে, এটা জাস্ট একটা আওয়ামী নেহাতি লীগের একটা যারা, মানে পাগলামো ছাড়া আমার আর কিছু মনে হয় না। জি, কারণ লিসা আপনি কামাল, বলেন যে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি আপনি তো নির্মূল করতে পারবেনই না, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগে এখন প্রায়, আমি তো বলি যে 5 তারিখের পরে এখন 50% এর বেশি আওয়ামী লীগের সমর্থক আছে, জি, জনপ্রিয়তা আরো লিসা বেড়েছে লিসা 5 কামাল, তারিখের পর। লিসা কামাল, আপনার কাছে একটি প্রশ্ন। দেখুন, অনেকে বলে যে আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করার জন্য নিজেই যথেষ্ট। হ্যাঁ, সেখানে ধরেন আপনি নিজে এখন আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে কারা? আওয়ামী লীগকে এখন এই মুহূর্তে বাঁচিয়ে রেখেছে যারা এই দলটির তৃণমূলের একেবারে কর্মী, তাই না? এবং তাদেরকে আওয়ামী লীগ কখনোই মূল্যায়ন করে না। যখন ক্ষমতায় থাকে তখন সেই অর্থে তারা মূল্যায়ন করে না। যেমন আপনি নিজে যে সময় আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার পরে আওয়ামী লীগের এরকম আজকে এখন যেরকম নাম নিশানা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনার মতো মানুষরা, আপনি ছোট্ট শিশু ছিলেন, কিন্তু আপনি সেই শিল্পী যে গান গেয়েছিলেন, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, রাইট? আপনি কিন্তু এই গানের প্রথম শিল্পী, কজন জানে? কিংবা আওয়ামী লীগ আপনাকে কতটুকু মূল্যায়ন করেছে? কিংবা ওই যে দুঃসময়ে যখন আপনি শিশু ছিলেন, এই গান গাওয়ার কারণে আপনাকে যে কতভাবে হেনস্থা হতে হয়েছে, আপনাকে নিপীড়িত নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগ আপনাকে সেই মূল্যায়নটি করেছে নাকি? আপনি যেটার জন্য অপেক্ষা, আওয়ামী লীগ এমন লোকেরাই করে যারা ওটার ওই মূল্যায়নের অপেক্ষাও করে না, যেমনটি আপনিও করেননি। কিন্তু কিন্তু আওয়ামী লীগ বলা হয় যে আওয়ামী লীগ এভাবে করে তার প্রকৃত কর্মীদেরকে মূল্যায়ন না করে, যারা ওই যে সুসময়ের বন্ধু, দুধের মাছি, বসন্তের কোকিল, তাদেরকে আঁকড়ে ধরে ভালো সময়ে ক্ষমতায় থাকে। আওয়ামী লীগ কি এ থেকে কোনোদিন কোনো শিক্ষা নিতে পারবে বলে আপনি মনে করেন? সুলতান আপা, আপনি ঠিক বলেছেন। একটা কি জানেন, যে রাজনীতি একটা মানে নেশা, আর দালালদের জন্য হলো পেশা। এখন আমরা যারা রাজনীতি করি, বা আপনি ঠিকই বলেছেন যে আমি যদি রাত পোহালে শোনা যেত, এই গানটি যখন আমি 90 সাল থেকে, যখন আওয়ামী লীগের একদম চরম দুঃসময়, তখন কিন্তু কেউ আমরা কল্পনাও করিনি যে আমরা কোনোদিন ক্ষমতায় আসবো, বা এরকম মাথাতেই ছিল না। আমাদের মনে হয়েছিল যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার গায়ে মুক্তিযোদ্ধার রক্ত আছে, বঙ্গবন্ধুর প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা আছে, আমরা দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা তখন কাজ করেছি। আমাদের মাথাতেও কিন্তু ছিল না যে আমরা কিছু দরকার বা কিছু পাবো। আমরা কখনোই এই আশাটা, যারা আমি বলি যে সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা কখনোই এই আশাটা করে না। সুলতান আপা, আপনি একটা ভালো কথা বলছেন, আশা তারাই করে যারা আওয়ামী লীগটাকে বিজনেস মনে করে। যেটা আমরা গত 15-16 বছরে দেখেছি। একটা যদি বলেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বলে, সংস্কৃতি কর্মীও যদি বলে, তারা সবাই জাস্ট, এটা মনে হয় যে আপনার 2010-এর পরে, 8-10-এর পর থেকে আমরা দেখলাম যে ঝাঁকে ঝাঁকে হাইব্রিড চলে আসলো। যখন দেখলো যে 2008-এর পরে আওয়ামী লীগ একটা বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, এবং তখন মনে হয় যে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এতটুকু উন্নয়নশীল দেশের দিকে নিয়ে যাচ্ছিলেন, এই সরকার মনে হয় কোনোদিনও যাবে না। তখন সুবিধাবাদীরা আওয়ামী লীগে ঢোকা শুরু করে। এই যে আওয়ামী লীগের দেখেন যে আজকে এই কারণেই কিন্তু, আজকে এই যে হাইব্রিড লীগের কারণে বলেন, এই যে আমাদের সংস্কৃতির যে বাইরে থেকে যে অমানুষগুলো আসছিল, আমি তাদেরকে অমানুষই বলি, পল্টিবাজগুলো, তাদের কারণে কিন্তু আজকে আমরা কিন্তু দুই একটা গালি খাই, যে এই যে নায়িকা গায়িকা, নায়িকা গায়িকা। আমাদের দেখেন, আমি বঙ্গবন্ধুর উপরে গান গাই। আমি 2005 থেকে আমি টানা 10 বছর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির মেম্বার এখন আছি। আমরা কিন্তু রাজনীতিতে চলে আসছি, কিন্তু এরপরে মূল্যায়ন যেটা বলেন, আসলে মূল্যায়নের অপেক্ষা আসলে আমরা করি না। কারণ যখন মনে হয়েছে আমার আমার দলটা দুঃসময় আছে, আমার দেশ হুমকির মুখে, আমার বঙ্গবন্ধু হুমকির মুখে, আমার স্বাধীনতা হুমকির মুখে, 71 হুমকির মুখে, তখন খালি মনে হয়েছে যে আমার কিচ্ছু দরকার নেই, জাস্ট আমার দেশটা যেন মুক্ত হয়, আমার দলটা যেন মুক্ত হয়। কারণ আমরা এখন মনে করি যেটা 5 তারিখের পরে, যে এই যে হাইব্রিড, যেটা আমি তো বলি যে এখন যে শিক্ষাটা, দেখেন সুলতান আপা, আপনাকে জাস্ট আমি একটা হিন্টস দেই। 5 তারিখের পরে আমার উপর দিয়ে যেটা চলে গেছে,
আমার উপরে আমাকে পুড়িয়ে মারার একটা ষড়যন্ত্র তারা করেছিল এটা মনে হয় আপনারা বোঝেন। আমার আমার মা জাস্ট এই কথাটা শোনার পরে আমার মা চলে গেছে। আমি আমার মায়ের লাশ দেখতে পারি এবং আমি আজ পর্যন্ত আমার মায়ের কবরে যেতে পারি। তো আপনি বলেন সুলতান আপা, দুনিয়ার কোনো কিছু দিয়ে আপনি কি আমার এই লসটা পূরণ করে দিতে পারবেন? সম্ভব? জাস্ট আমি আওয়ামী লীগ করি দেখে, আমি জননেত্রী শেখ হাসিনা স্নেহধন্য দেখে আমাকে তারা পুড়িয়ে মেরে ফেলে। আমার মা জাস্ট এই নিউজটা নিতে পারেনি, আমার মা চলে গেছেন অগস্টে। এখন আপনি বলেন যে এই যে বলে যে ত্যাগী নেতা কর্মীরা আমরা যারা নিঃস্বার্থভাবে দলের কাজ করতে চাই, স্বার্থ তো আমাদের একটা আছেই। আমরা দেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা ৭১-কে ভালোবাসি, আমরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। দেখেন সুলতান আপা, আমি যেটা মনে করি যে আপনার দেশকে ভালোবাসতে হলে আপনার আওয়ামী লীগ করতে হবে। দেশকে ভালোবাসতে হলে আপনার আওয়ামী লীগ করতে হবে। আমার কথা হলো যে এই যে ৫ তারিখে যে ডক্টর ইউনূস আসলেন, উনি ফ্রান্সে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন যে যখন ৫ তারিখ বিকেল থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীদের মানে জাস্ট জবাই করে হত্যা করা হচ্ছিল, তাদেরকে জাস্ট নিধন করা হচ্ছিল, তখন তিনি ফ্রান্সে বসে বলছেন যে এই কথা যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন যে এরকম তো হত্যাযজ্ঞ হচ্ছে, উনি কি বললেন? লেট দেম টু সেলিব্রেট। আমি অবাক হয়ে গেলাম যে ওনার মতো একজন ব্যক্তিত্ব একটা হত্যাযজ্ঞকে, ধ্বংসাত্মক একটা দেশ যেখানে সমানে আওয়ামী নিধন হচ্ছে, মানুষকে পুরায় মারতেছে, মানুষকে জবাই করে মারতেছে, এটাকে সে সেলিব্রেট করতে বলছে। মানে কত নির্মম, কত নৃশংস। আমি আসলে মানে এটাই বলতে চাই যে এখন আওয়ামী লীগ এখন অবশ্যই ঘুরে দাঁড়িয়ে, এবং আওয়ামী লীগ আসলে ঘুরে দাঁড়ানো কিছু নাই। আওয়ামী লীগ তখনও শক্তিশালী ছিল, আওয়ামী লীগ ৫ তারিখের পরে আরো সুসংগঠিত, আরো শক্তিশালী। এবং আপনি মনে করেন যে ৫ তারিখের পর থেকে আওয়ামী লীগ অনেক অনেক ভোটারও বেড়েছে, জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন পার্সোনালি, কিন্তু আমি চাই জননেত্রী শেখ হাসিনা এখন মনে হয় আসার দরকার। আমার মনে হয়, আপনি যদি বলেন, আমার মাঝে মাঝে খুব রাগ হয়, আমি খালি বলি যে উনি এখন না আসলে বোধহয় ভালো হয়, কারণ আমাদেরকে আরেকটু মনে বাটাম খাওয়া উচিত। আমরা এমন বেইমান জাতি, আমরা ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছি, যে মানুষটি আমাদেরকে বাংলাদেশ দিয়েছে। সারা জীবন ২৩ বছর ১৩ বছর উনি মনে হয় কত কারাগারে ছিলেন, সারা জীবন উনি জীবনটাই দিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমরা তাকে মেরে ফেলেছি। তার সন্তান যখন আমাদের দেশটিকে, তাকে দেখেন আজকে যে নারী উন্নয়ন বলেন, আমরা ৪ জন নারী এখানে আছি, এটা কি উন্নয়নের মানে সিন না? আমরা যাকে দেখেন স্ব ক্ষেত্রে কিন্তু আমরা আমরা দাঁড়িয়ে আছি, আমরা শুধু কিচেনের মধ্যে কিন্তু আটকায় নাই। আমি তো বাংলাদেশের মেয়েদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়, সবাই বলে রাত্রেবেলায় তো প্রশ্নই আসে না, দিনের বেলাও রাস্তায় বেরোতে ভয় লাগে। যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে এটা কখন হয়েছে? এটা এখন হয়েছে, কারণ আপনার তো স্বাধীনতা ভালো লাগে নাই। জননেত্রী শেখ হাসিনার স্বাধীনতা তো আপনার ভালো লাগে না। ওই যে আমাদের সংস্কৃতি কর্মীগুলো বলেন, ওই যে শহীদ মিনারে যায় বৃষ্টিতে ভিজে চিৎকার করে বলছে যে তারা সংস্কার করবে, তাদের দেশ, ওনারা এতদিন পরাধীন ছিল, ওনারা গান গাইতে পারেন নাই, নাটক করতে পারেন নাই, এখন দৌড়ানি খাই। এখন ফটো সেশন করতে যায় দৌড়ানি খেয়ে চলে আসে, শুটিং করতে যায় দৌড়ানি খেয়ে চলে আসে। এখন তারা ওন্না ছাড়া চলতে পারবে না, গায়ে হাত দিয়ে ওন্না ঠিক করে দিচ্ছে তারা। আবার ওই আসামিকে তো দেখলেনি, কারাগারে নিয়ে গেল, ফুলের মালা দিয়ে কোরআন শরীফ বুকে দিয়ে বরণ করে নিচ্ছে। এখন স্বাধীনতা ভালো লাগে না? এই স্বাধীনতা ভালো লাগে না? আপনাকে যে এত, যে মানুষটি আপনাকে উন্নতির শিখরে নিয়ে গেল, যে জননেত্রী, আপনার তার এটা ভালো করে সামান্য একটা কোটার ফাঁদে পড়ে, একটা গোষ্ঠীর ফাঁদে পড়ে আপনারা যে এই যে আমাদের বাঙালি জাতির, আমরা যে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, এখন বলছেন যে তাকে ব্যাক করে দেন, সে আসলেই ভালো ছিল। আমার তো মনে হচ্ছে তাকে এখন ব্যাক করার দরকার নেই। আপনি থাকেন না, থাকেন, একটু ভোগ করেন। দেখুন এখন আপনি রাত ৮টার পরে ১০টার পরে আপনি পকেটে ২,০০০ টাকা নিয়ে আপনি বের হতে পারবেন না। আমি রাত ১টার পরে যেরকম আগে ফ্রি ছিলাম, এখন আপনি বের করতে পারবেন না। গণধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে। আপনি দেখেন যে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, মব হচ্ছে, গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন যে নারী শ্রমিকগুলো এই যে বেকার হয়ে গেল, সাধারণ মানুষগুলো যে বেকার হয়ে গেল, ছিনতাই বাড়ছে, রাহাজানি বাড়ছে, ডাকাতি বাড়ছে। বলেন তো কে কোন সেক্টরে ভালো আছেন? এই যে দেখেন আপনারা ফ্যাসিস্ট খালি ফ্যাসিস্ট বলে, ফ্যাসিজম কি এটাকে বলে না? এখন কে কথা বলছে? আমি কথা বলতে পারছি, বাংলাদেশের সাংবাদিকরা কথা বলতে পারছে। দেখেন গত ১৫ বছরে আপনি রুমিন ফারহানকে চেনেন না, আপনি নিপুণ রায় চৌধুরীকে চেনেন না, বললাম এই যে মর্তুজা, আপনি যে মাসুদ কামাল, প্রাচী অফলাইনে বলছিল মাসুদ কামাল, ওনাদেরকে কি গুম করে ফেলছিল আওয়ামী লীগ সরকার? রুমিন ফারহানা বলেন যে নিপুণ রায় চৌধুরী বলেন যে তারা যে বলে যে বাক স্বাধীনতা ছিল না, উনি ফ্যাসিস্ট ছিলেন, ওনারা যে এত টকশো করতেন এবং সারা দিন রাত আওয়ামী লীগ সরকারকে ধুয়ে ফেলতেন, তখন কি তাদেরকে গুম করে ফেলছিল, না তাদেরকে হত্যা করছিল, না তাদের টকশো বন্ধ করে দিয়েছিল? তা তো না। তারা তো বাক স্বাধীনতা কোন পর্যায়ে জনতা শেখ হাসিনা দিলে, যে চ্যানেলগুলোতে গিয়ে সারা রাত আমরা শুনতাম যে গালি দিচ্ছে আর গালি দিচ্ছে আওয়ামী লীগকে। এখন পারবেন? ওই যে আমাদের একজন সংস্কৃতি কর্মী আজকে ৪-৫ দিন ধরে ওনাকে এখন রিমান্ড দেওয়া হয়েছে, কি জন্য জানেন? জাস্ট একটু সরকারের সমালোচনা করেছিল।
আপনি যদি সরকারের একটা সমালোচনা করার পরে আপনি যদি কারাগারে নিয়ে যান একজন সংস্কৃতি কর্মীকে, তাহলে এখন যেটা হচ্ছে, যত দুর্নীতি আমাদের সামনে ফ্লাশ হচ্ছে, তারা তো মনে হচ্ছে স্টেডিয়ামকে আপনার কারাগার বানাতে হবে, আমাদের সবাইকে নিয়ে যেতে হবে arrest করে। আপনার কাছে আমি ফিরবো লিসা কালাম, শাহজাদা পারভিন। এখন আমরা শুনতে পাচ্ছি যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, হ্যাঁ? তো এই রিফাইন্ড আওয়ামী লীগ কি, মানে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে মিন করছে আসলে তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ। তো বাংলাদেশে কি এটি সম্ভব? ধন্যবাদ সুলতানা। বাংলাদেশে এটা কিভাবে সম্ভব? আওয়ামী লীগের একটি গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে অনুযায়ী আওয়ামী লীগ চলে। আওয়ামী লীগের নেতা নির্বাচন করে আওয়ামী লীগের তৃণমূল কাউন্সিলররা, তাদের নেতা নির্বাচন করে। তো সেই জায়গায় তাদের কাউন্সিলে নির্বাচিত করবে যে তারা কাকে চায় কাকে চায় না। আপনি দেখবেন যে অনেক বক্তব্য এবং ইয়েতে বলেছেন, শেখ হাসিনা বলেছেন যে আমাকে যদি আমার দলের তৃণমূলের একটা কর্মী না চায় আমি এই পদে থাকবো না। কিন্তু বাস্তবতা কি? আমি তো দীর্ঘদিন ধরে এই নিউজ কাভার করি, এই বিটে নিউজ কাভার করি। সেই সূত্রে আমি দেখেছি যে শেখ হাসিনা ছাড়া তৃণমূলের একটা কর্মীও অন্য কাউকে নেতা আসলে মানবে না। শেখ হাসিনা জীবিত থাকাকালীন পর্যন্ত কাউকেই আসলে তারা নেতা, শেখ হাসিনার জায়গায় কাউকেই দেখতে চায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ তো গঠনতন্ত্র অনুযায়ী চলে। এটা তো আপনার আমার কথা অনুযায়ী আওয়ামী লীগ চলবে না বা চলে না। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তারা তাদের নেতা নির্বাচন করে। এবং সব ক্ষেত্রেই দেখা যায় যে আপনি কাউকে বাদ দিবেন, সেটা কিন্তু আপনি একটা কলমের খোঁচায় বাদ দিতে পারবেন না। এটা কিন্তু কাউন্সিলের মাধ্যমেই তাকে বাদ দিতে হবে। আপনি ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারেন না। না, এখন আওয়ামী লীগের একটা বোর্ড আছে, সেই শাহজাদা বোর্ড পারভিন, অনুযায়ী আপনি আওয়ামী লীগ চলে। শাহজাদা পারভিন, আপনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর বিটে কাজ করেছেন, আপনি আরো অনেক কিছু ক্লোজলিও দেখেছেন। শেষ পর্যন্ত মানে সরকারের এই যে এইভাবে করে পতন হওয়া, এবং একটু আগে লিসা কালাম যেমনটি বলছিলেন যে তৃণমূলের মানে হাইব্রিড আওয়ামী লীগ, এই যে সুসময়ে যে আওয়ামী লীগের লোকজন ঝাঁক 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 করে মানে কোথা থেকে যেন এসে প্রকৃত কর্মীরা দূরে সরে যায়, প্রকৃত নেতারা দূরে সরে যায়, হ্যাঁ, এটি কেমন করে ঘটেছিল? এটা উনি একেবারেই সঠিক কথা বলেছেন। কারণ আপনি জানেন যে আমি এই বিটে কাজ করি সেই বিএনপি জামাতের সময় থেকে, তখন আওয়ামী লীগ বিরোধী দলে। তো তখন আমি একমাত্র মেয়ে ছিলাম আওয়ামী লীগ বিটে। তো এখন আপনি দেখবেন যে ঝাঁক ঝাঁক মেয়েরা কাজ করছে, এটা দেখতে আমাদের অবশ্যই ভালো লাগে। কিন্তু তাদের ক্ষেত্রে আপনি আজকে দেখেন, কাকে আপনি দেখছেন? কাউকে কি দেখছেন এখন? কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আপনি তাদেরকে মানে শেষ করতে পারবেন না। তাদের চেহারাই আপনি দেখবেন এবং ঝাঁকে ঝাঁকে সব হাইব্রিড। এটা তো আমরাই আসলে এর সাফারার। ইভেন আমাদের মতো আমরা যারা মানে এটা হচ্ছে যে সাংবাদিকতা করি, পেশাদার সাংবাদিকতা করি, আমাদের উপরেও তো এই আওয়ামী লীগের সময় আমি নিজে চাকরিচ্যুত হয়েছি। তো আসলে এটা তো মানে কি বলবো যে সবকিছুই কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার আমরা নিজেরাই হয়েছি। শাহজাদা পারভিন খুব একটা ভালো কথা বলেছেন। আপনি নিজে আওয়ামী লীগ বিরোধী এতদিন ধরে কাজ করেন, অনেকে তো আপনার পুরো আওয়ামী লীগেরই বলে, রাইট? হ্যাঁ, আমাকে আপনি অনেকটা কিন্তু আওয়ামী লীগের আমলে আপনার চাকরি ছিল না, আপনার দীর্ঘদিন আপনার চাকরি ছিল না, আপনাকে নানান ভাবে হয়রানি শিকার হতে হয়েছে। এমনকি আরো অনেককে এই হয়রানির শিকার হতে হয়েছে যাদেরকে বলা হয় আওয়ামী লীগের সাংবাদিক। এখন তাদেরকে বলা হয়, এরকম অসংখ্য নিপীড়নের শিকার কিন্তু আছে। আপনাদেরকে সরিয়ে কিভাবে ওই হাইব্রিডটা কিভাবে করে প্রকাশ করলো? আসলে ঘটনাটা হচ্ছে কি সুলতানা, আপনি যখন পেশাদার সাংবাদিক আপনার মনোযোগ থাকবে পেশার দিকেই, তাই না? কিন্তু যারা আসলে পেশাদার না তারা তো তেলবাজি করবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে, করে আপনাকে, আপনি দেখবেন যে আপনার অফিসের ভিতরেও এটা হবে, আবার এদিকে বাইরেও এটা হবে। এবং সর্বক্ষেত্রে দেখা যায় যারা পেশাদার তারাই কিন্তু আক্রান্তের শিকার হয়েছে। ইভেন আমার জানা মতে আপনি নিজেও তো এই ধরনের একটা শিকার আপনি নিজেও হয়েছেন। এবং সেক্ষেত্রে আমাকে তো জামাতিরা বলে আওয়ামী লীগের দালাল, আবার আওয়ামী লীগের লোকজন বলে জামাতের এজেন্ট। হ্যাঁ, না সেটাই, যে আমাকে তো অনেকে বলে দলকানা এবং বলে যে আমি সাংবাদিক না আওয়ামী লীগ। কিন্তু দেখেন সেই আমি কিন্তু চাকরিচ্যুত হয়েছি, কিন্তু কোনো অপরাধ নাই, কিছুই নাই, কিন্তু একটা ষড়যন্ত্র। আর মেয়েরা আরেকটা ব্যাপার হচ্ছে কি সুলতানা, এই পর্যায়ে এসে যেটা দেখছি যে আমরা আমাদের পেশার মধ্যেও একটা ষড়যন্ত্রের শিকার আসলে হই। সেটা হচ্ছে কোথায়? যখন আমরা একটু উঁচু পদে যাই। আমরা যখন একটা লেভেলে থাকি তখন কিন্তু অতটা বোঝা যায় না বা ফিল করা যায় না। কিন্তু যখন একটু উঁচু পদে যাই তখনই কিন্তু ষড়যন্ত্রটা আসলে ঘর থেকেই শুরু হয়ে যায়। সেইভাবে যখন ঘর থেকে এদিকে শুরু হয় তখন তারাই বিভিন্ন ভাবে, যে ঘরের শত্রু বিভীষণ কথা কিন্তু আছে। এবং সেই কারণেই আমাদের ক্ষেত্রে এবং আমাদের মেয়েদেরকে তো পথ তৈরি করে চলতে হয়। ছেলেদের পথ তো আসলে তৈরি, তাই না? তাদের তো আর সেভাবে কিছু করতে হয় না, আমাদেরকে পথ তৈরি করে সেই পথে আমাদেরকে আগাতে হয়। তো সেই জায়গায় আওয়ামী লীগের ক্ষেত্রে যে বিষয়গুলি আসলে দাঁড়িয়েছিল যে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ যারা ছিলেন তারা আসলে দেখেন যে এক একজন দীর্ঘদিন ধরে একই পদে ছিলেন, থেকে থেকে তারা আসলে তাদের নিজেদের জায়গাটাকে
পাকাপোক্ত করতে যারা আসলে পেশাদার, যারা তাদেরকে দূরে সরানো, মানে ষড়যন্ত্র করে তাদেরকে দূরে সরানো, এবং বিভিন্ন ধরনের অভিযোগ, একেবারে ভিত্তিহীন মানে প্রোপাগান্ডা, এক একজনের নামে এইসব প্রোপাগান্ডা, মানে দেশ বিদেশ থেকে এগুলা তারা নিজেরাই কিন্তু এইসব কাজগুলা করেছে, কিন্তু তার কোনো আসলে কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই। দেখবেন যে আপনার চরিত্র হনন করতে হবে, এই একটা শুরু করে দিল। আর মেয়েদের ক্ষেত্রে তো এটা কি বলবো, যে এটা তো মানে আরো মুখরোচক, শুধু একটু বললেই হয়েছে, দেন এটাই মানে আপনার আরব রজনীর গল্প একেবারে ফাঁদা হয়ে যাবে, এবং তার শিকার আমাদেরকে হতে হয়। তার মানে হচ্ছে ওই যে আওয়ামী লীগকে ঠেকায় সাধ্যকার, বাইরের শক্তির কোনো দরকার নেই, নিজেদের ভেতরেই শত্রুগুলো আসলে থাকে, এবং তারা আসলে ওই যে অপশক্তি, তারা হাইব্রিড, তারা আসলে ওই এই বাংলাদেশকে ওন করে না। তারা, আপনি তো দেখলেন যে 5 তারিখের পরে আমাদের কতজনের মুখোশ উন্মোচিত হলো, যাদেরকে আমরা কখনোই ভাবতাম না যে আমরা ভাবতাম তারা প্রগতিশীল, তারা বাংলাদেশকে ধারণ করে, কিন্তু আসলে কিন্তু তারা সেটা করে না। এতদিন তাদের কিন্তু সেটা মুখোশ ছিল। যেমন রাজনীতিবিদ, সাংবাদিক বলেন, অনেকের ভিতরে আমরা বিষয়গুলো কিন্তু দেখছি। এবং আমাদেরকে যে ট্যাগটা দেওয়া হয়, আওয়ামী ট্যাগ, ভারতীয় ট্যাগ, আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনি দেশের কথা বললে আপনি ভারত হয়ে যাবেন? এই যে এখন যে বাংলাদেশের কথা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ব্রিটেন বলছে, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের পক্ষে কথা বলছে, তো সেটা কি তারা সবাই এখন তারা কি ভারতের দালাল হয়ে কথা বলছে? যখনই আপনি কথা বলতে যাবেন তখনই আপনাকে ভারতের দালাল বানিয়ে দিবে বাংলাদেশের পক্ষে কথা বলতে গেলে। এবং আজকে আমি দেখলাম যে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটি হচ্ছে যে আজকে বিএনপি সংস্কার কমিশনে, যে সংবিধান সংস্কার কমিটিতে তাদের রিপোর্ট তারা জমা দিতে গিয়েছিলেন, এবং সেখানে বাংলাদেশ নামের পরিবর্তনের কথা বলা হচ্ছে। আপনি ভাবুন তো একবার, যে একটি স্বাধীন দেশ, আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 7 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে কিভাবে সম্ভব হয় সেই বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়? আপনি ভাবুন, এর চেয়ে মানে গা শিওরে ওঠার কথা আর কি আপনি ভাবতে পারেন? এবং আমরা সেটা এখন দেখছি যে বাংলাদেশের নাম পরিবর্তন করার ষড়যন্ত্র চলছে। সেইখানে আপনি আসলে, আপনাকে তো ট্যাগ দিবেই, এটাই বুঝতে হবে যে আপনাকে ট্যাগ কারা দিচ্ছে। এভাবে ট্যাগ দিয়ে আপনাকে বাংলাদেশের মানে পক্ষের শক্তি, এবং আপনি দেখেন যে এতগুলো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, এতগুলো সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে। আপনি গতকালকে একটা ভিডিওতে বলেছিলেন যে এই যে কত সাংবাদিকের প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল করা হয়েছে, তারপরে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আসলে কি পেয়েছে সেই ব্যাংক হিসাবে একটু বলুন, এগুলো তো আমরা জানতে চাই। আমারও ব্যাংক হিসাব তলব করা হয়েছে, আপনার ব্যাংকে কত টাকা? আমারও ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এবং আমার ব্যাংক হিসাবে আমার যে কয় জায়গায় চাকরি করেছি আমি, সেই কয় জায়গায় আমার ব্যাংকের হিসাব আছে। তো সেই হিসাবটা দেখাতে বলুক, আমি তো বলি যে সেটা দেখাক। তবে যেটা আপনি জানেন যে আমাদের সাংবাদিকদের একটা সমস্যা হয়, যে যেটা আমাদের বেতনটা আসলে নিয়মিত হয় না, যার কারণে আমাদের ক্রেডিট কার্ড ইউজ করতে হয়। তো আমার একটা ক্রেডিট কার্ড আছে, সেখানে আমার লোন আছে। তো সেই লোনটা তারা দিয়ে দিক। এখন যেহেতু লোন আছে, আমার তো কোনো টাকা নাই, বাড়তি কোনো টাকা নাই চাকরি ছাড়া। তো লোনটা আমি চাই যে এখন যেহেতু আমার কোনো কিছু আসলে যেটা পাওয়া গেছে এটা দেখাক, এটা তো চাই যে আমার কি সম্পদ আছে, আমি কি দুর্নীতি করেছি। আসলে মানে খুব অবাক ব্যাপার যে আপনি কোনো কিছুই করেননি, কিচ্ছুই করেননি, এবং আপনার ইমেজটা, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এদের টার্গেটটাই ছিল প্রথম দেখেন 18 সালের পর থেকেই কিন্তু এটা শুরু হয়েছে। ওই যে আপনার ইউএসএআইডি, ওই যে মেটিকুলাসলি ডিজাইন, 18 সালের পর থেকেই আসলে সাল থেকেই আসলে এটা শুরু হয়েছে। ইভেন 18 সালের পরে প্রথম এর টার্গেট কিন্তু আমি হয়েছি, কারণ আমার ইমেজ খুবই ভালো। প্রথমে এরা টার্গেট করেছে যাদের ইমেজ ভালো, আগে তাদেরকেই বিতর্কিত করতে হবে। সেই কাতারে সবচেয়ে প্রথম আমাকেই আসলে এর শিকার হতে হয়েছে, এবং সেই জায়গা থেকেই মানে তখন কিন্তু অনেকে হাততালি দিয়েছে, অনেকে খুব মজা পেয়েছে, কিন্তু এখন কিন্তু সে তালিকা থেকে এখন কেউ বাদ যাচ্ছে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে, ওই যে ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রুরাই তো এই কাজগুলা শুরু করেছে। তো এখন কথা হচ্ছে কি, যে সেই জায়গাগুলো থেকে আমরা আসলে শিক্ষা যে নিই বা শিক্ষা যে নিব, সেটা তো আসলে আমরা নিই না। আমাদের এই যে জায়গা থেকে, যে প্রতিটা জায়গায় যে যারা সৎ, যারা পেশাদার সাংবাদিক, তাদেরকেই আসলে প্রথম আঘাতটা শুরু হয়েছিল, এবং সেই আঘাত থেকে তাদেরকে দূরে সরিয়ে তারপরেই কিন্তু তাদের যে মেটিকুলাসলি প্ল্যান বাস্তবায়িত কিন্তু হয়েছে। এটা আপনাকে আমরা জানি শুধুমাত্র সাংবাদিক না, সব সেক্টরই একই কাজ হয়েছে একইভাবে। যারা দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, যারা দুর্নীতিবাজ নয়, তারা আস্তে আস্তে করে দূরে সরে গেছে। কারণ ওই যে ক্ষমতার লোভে কিংবা দুর্নীতির কারণে বা কোনো কিছু পাওয়ার আশায় এই সমস্ত মানুষরা কাছাকাছি থাকে না, বরং ওদের প্রতিযোগিতার কারণে তারা আস্তে আস্তে করে পিছু হটে যায়। পরবর্তীতে দেখা যায় পুরো প্রাসাদই তাদের নিয়ন্ত্রণে থাকে, যেটি আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি। আমরা এখন এই মুহূর্তে জানি যে শিল্প সাহিত্য জগতের অনেকেই বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে নিজেদের জীবন বাঁচাতে, প্রাণ বাঁচাতে। আপনার জানা আছে তারা কেমন আছে এখন?
ধন্যবাদ। আমি আসলে আগের বক্তব্যটাতে একটুখানি কন্ট্রিবিউট করতে চাই, একটু সাপ্লিমেন্ট করতে চাই, তারপর আপনার এই প্রসঙ্গটা আসবে। সেটা হচ্ছে যে 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ যেভাবে চক্রান্তকারীদের কাছে দখল হয়ে আছে, সেটি ধরেন এত মানে শুধুমাত্র যে ঘরের শত্রু বিভীষণের জন্য ঘটেছে সেটা আমি মনে করি না। কারণ এই যে ডিপ স্টেট কনস্পিরেসির বিষয়টা কিন্তু এটা 2011-12 ওই সময় থেকে শুরু, যে সময় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিংস পার্টি করতে চেয়েছিলেন, রাজনীতিতে আসতে চেয়েছিলেন, সেই সময় থেকে। এবং এটা দীর্ঘ সময় থেকে শুরু হওয়া, এবং সেখানে কারা কোথায় এর সাথে সম্পৃক্ত হবে সেভাবে কিন্তু বিভিন্ন জন, বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেভাবেই তাদের মানুষজনকে সেভাবে সেট করেছে। যেমন ছাত্রলীগের মধ্যে আমরা শিবির দেখেছি, প্রশাসনের মধ্যে আমরা দেখেছি, শিল্প সাহিত্য সব ক্ষেত্রে দেখেছি। এবং সেই সেই হিসেবে কিন্তু যারা খুব ডেডিকেটেড তাদের জন্য রাজনীতি করাটা হয়তো কঠিন হয়ে গেছে। কিন্তু আমি জিনিসটা মনে করি যে ধরেন কেউ এসে আমাকে সরিয়ে দিল বলেই যে সে এসে বাংলাদেশ আওয়ামী লীগ বা রাষ্ট্রের ক্ষতি হয়েছে, ব্যাপারটা এত ছোট জায়গায় সীমাবদ্ধ নয় আর কি। এটা একটা। আর আম, ঘরের শত্রু বিভীষণ তো আছে সবসময়, আমাদের খন্দকার মোস্তাক গাদ্দাররা আছে, মির্জাফররা আছে, সেটা এখনো আছে, সব জায়গায় আছে। আপনি এখন তারপরে যেটা বলেছিলেন সেই প্রশ্নটা, আমি এখন যাই সেখানে। ধরেন 5ই আগস্ট থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী, কোটি কোটি নেতা কর্মীরা কিন্তু এখনো বাংলাদেশে আছে। আমরা বলি যে আমাদের আওয়ামী লীগ কোথাও নেই, পালিয়ে গেছে, চলে গেছে, না। বঙ্গবন্ধু কন্যাকে যদি প্রাণনাশের চেষ্টা করার পরিকল্পনা না থাকতো, তিনি নিজেও বাংলাদেশ ত্যাগ করতেন না, তিনি যেতে চাইছিলেন না। তো পরিস্থিতির কারণে তাকে তার জীবন বাঁচানোর প্রয়োজনে এবং আরো যাতে হত্যা না হয়, রক্তপাত না হয়, সে কারণে ওনাকে স্থানান্তর করা হয়েছিল। এবং ও আমাদের নেতা কর্মীরাও যে কয়জন দেশের বাইরে গেছে সেটা সংখ্যা খুব বেশি না, 70,000-এর মতো এখন জেলখানায় আছে। আর অসংখ্য নেতাকর্মী লুকিয়ে আছে, এর মধ্যে শিল্পী সাহিত্যিক তো আছে, কিছু সমর্থক আছে। তবে লুকিয়ে থাকার চাইতো আপনি সংস্কৃতি কর্মীদেরটাই তো ফোকাস করেছেন বেশি। সেই জায়গাটা আমি আগে বলি, সংস্কৃতি কর্মীরা ধরেন হয়তো অনেককে বেরোলে হামলা মামলা করবে না হয়তো, কিন্তু যেটা করা হচ্ছে সেটা হচ্ছে দৃশ্যমাত্র শিল্পী সমাজ বলে একটা বড় সংখ্যক শিল্পী বা আদার্স, মানে সাহিত্য থেকে শুরু করে ধরেন পরিচালক, প্রযোজক, টোটাল ইন্ডাস্ট্রির মানুষজনরা মিলে একটা গ্রুপ হয়েছে। তারা শাহবাগে ছিল, পুরো আন্দোলনটার মধ্যে তারা সম্পৃক্ত ছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে 5 তারিখের পর তারা, ধরেন আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী বা একজন সংস্কৃতি কর্মী, আমাকে জামাত বা আমাকে বিএনপি বা আমাকে অন্য রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্য যতখানি না থ্রেট করছে, যতখানি না আমাকে আক্রমণ করছে, একই পরিমাণ আক্রমণ, অবিশ্বাস্য হলো এটি সত্যি, বিস্মিত হয়েছিলাম শুরুর দিকে যে আমার যে অভিনেতা অভিনেত্রী বা আমার যে সহযোগী বা আমার যে সহকর্মীরা, যে হয়তো আমার টাকায় নাটক বানিয়েছে, যে হয়তো আমার টাকায় আমার প্রোডাকশনে অভিনয় করেছে, আমার কারণে তার হয়তো বহু রুটি রুজি হয়েছে, তার দুঃসময় হয়তো আমি তাকে বিকাশে টাকা পাঠিয়েছি, সে খেতে পারছে না, এরকমও আছে। তো সেই মানুষজনকে দেখলাম যে তারা হঠাৎ করে এমন এক মানে জঙ্গিতে পরিণত হলো যে তারাই সাজেস্ট করছে আমাদের উপর হামলা হচ্ছে না কেন, মামলা হচ্ছে না কেন, আমাদেরকে ধরে নিয়ে। তখন তো আয়নাঘর খুব পপুলার ছিল, এখন তো আয়নাঘরের খুব বলে না, কারণ সুপার ফ্লপ গেছে আয়নাঘরের মিথ্যাচার। বলছিল যে আয়নাঘরে রাখা উচিত ক্যামেরাচিকে বা অমুককে বা অমুককে, ডিম থেরাপি দেয়া হোক, পিটানো হোক। এবং মানে আমি সবচেয়ে সুন্দর ভালো শব্দগুলোই কিন্তু ব্যবহার করলাম, কারণ সবাই শুনছে, এত অশ্রাব্য শব্দ তো ব্যবহার করা সম্ভব না। তো আমাদের শিল্পীরাই কিন্তু এগুলো বলেছে। এবং তাদের মনে হলো যে তারা, যারা বঙ্গবন্ধু কন্যার সাথে ধাক্কাধাক্কি করে ছবি তুলেছে, যারা আমাদের প্রচার প্রচারণায় ধাক্কা দিয়ে রোকেয়া প্রাচীকে সরিয়ে দিয়েছে, যারা আমাদের ট্রাকে ওঠার জন্য, আমাদের নেতাদেরকে ফোন করার জন্য, যারা মানে হাস্যকর ভাবে, অর্বাচীন ভাবে, ছেলে মানুষের মতো কিংবা দুষ্টর মতো মানে যা করেছে, আমরা তো চোখ বন্ধ করেছিলাম না। আমরা সবাই জানি কে কত টাকার প্রজেক্ট করেছে, কে কোত্থেকে টেন্ডার করেছে, কি ডকুমেন্টারি বানিয়েছে, ওরাই করেছে। করে তারা হঠাৎ করে আবার অন্যরকম হয়ে গেল, ধোয়া তুলসী পাতা হয়ে গেল। তারা আওয়ামী লীগ চেনে না, বঙ্গবন্ধু চেনে না, 1971 সাল চেনে না, বঙ্গবন্ধু কন্যাকে তো চেনেই না। এবং তারা যেভাবে বঙ্গবন্ধু কন্যার নামটা নিচ্ছে, ধরেন দুদিন আগে যে চ্যানেল বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলছে, বঙ্গবন্ধু কন্যার ইন্টারভিউ নেওয়ার জন্য গণভবনে চলে যাচ্ছে, সে হেডিং করছে, তার ব্রেকিং নিউজে করছে স্বৈরাচার। যে যে পত্রিকা সারাক্ষণ বঙ্গবন্ধু কন্যার সাথে লেপ্টে আছে, যে বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছে বা যারা সারাক্ষণ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তারা প্রথম যে হেডিংটা করছে সেই হেডিংটা আমি উচ্চারণ করতে পারবো না। তো এই যে একটা সংখ্যক মানুষ, এরা আমাদের প্রকারান্তরে উপকার করেছে। এরা
যে মানুষগুলো বঙ্গবন্ধুর পক্ষে, জয় বাংলা সমর্থক বা স্বাধীনতার পক্ষে, তাদেরকে এইভাবে নিগৃহীত করছে। তাদের যে ধরো কোনো একটা সিরিয়ালে কাজ করছিল, সে সিরিয়াল থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছে। সে একটা অনুষ্ঠান করছিল, বাদ দিয়ে দিচ্ছে তাকে। তার যে ক্যারেক্টারটা আগে কনফার্ম হয়েছিল সেখান থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছে। অর্থাৎ রুটি রুজিতে হাত দিচ্ছে। এবং অনেক শিল্পী দেশের বাইরে চলে গেছে অসম্মান নিতে না পেরে। অঞ্জনা আপার মতো একজন মানে অগ্রজ শিল্পী, তিনি নিতে পারেননি, অসুস্থ হয়ে গেছেন দিনের পর দিন। অনেক শিল্পীকে আমি জানি ঢাকা শহরের বাড়ি ভাড়া দিতে না পেরে বাড়ি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে থাকেন। অনেক শিল্পী আছেন যারা মানে সত্যি কষ্টে আছে। এটা শুধু টাকার কষ্ট না, এখানে প্রশ্ন শিল্পের ক্ষুধার কষ্ট। করেছেন রোকেয়া আপা, একজন মন্তব্য করেছেন দেলোয়ার হোসেন, তিনি বলছেন আওয়ামী লীগকে ঠেকানোর দরকার নেই, দরকার গণহত্যার বিচার করা, তাতেই আওয়ামী লীগকে ধ্বংস করা নিশ্চিত হয়ে যাবে। শুধু আমি ওনার উত্তরটা দিতে জি জি আমি ওনার উত্তরটা দিতে চাই। আমি ওনাকে উত্তরটা দিতে চাই ওনার প্রতি শ্রদ্ধা রেখেই, যে ওনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, যেহেতু উনি এটা লিখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছাত্রী কিন্তু হত্যার শিকার হয়নি, মারা যায়নি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্ধকারে করে মেয়েদের উপর নির্যাতন হচ্ছে, এরকম যে অজস্র প্রোপাগান্ডা ছাড়িয়ে, সরি, অজস্র প্রোপাগান্ডাকে দেশে বিদেশে প্রচার করে তারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে, জনতাকে যেভাবে বিভ্রান্ত করেছিল, তো ওনাকে আমি প্রশ্ন করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি খোঁজ নিন এই মিথ্যা প্রোপাগান্ডার অর্থ কি। এবং ওনাকে আমি এটাও বলতে চাই, প্রথমে তো আমরা শুনেছিলাম যে হাজার হাজার ছাত্র জনতার মৃত্যু ঘটেছে। পরবর্তীতে যখন জাতিসংঘ প্রতিনিধি সহ যখন এটার তদন্ত করা হলো, তখন এবং বহু শহীদ হেঁটে হেঁটে বাড়িতে ফিরে এলো, তারপর আমরা দেখলাম 800-র উপরে আর উঠছে না গণহত্যার হিসাব। তো এবং এবং এর সাথে কি হলো, আমরা প্রকাশ্যে দেখলাম, সেই ভিডিও ফুটেজে দেখলাম কি করে পুলিশ প্রশাসনের উপর তারা তেড়ে আসছে, পুলিশকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। তো আপনি যখন রাষ্ট্রের স্থাপনা ভাঙতে আসবেন, আপনি যখন রাষ্ট্রের প্রশাসনকে মারতে আসবেন, আপনি যখন বাংলাদেশের সব মানে রাষ্ট্রকে আপনি আঘাত করবেন, তখন রাষ্ট্র কর্তৃক কোন রকমের প্রতিহত করবার ব্যবস্থা থাকবে না। দেখেন 5ই আগস্টের পর শাহবাগে কি পরিমাণ জল কামান নিক্ষেপ হয়েছে, কি পরিমাণ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে, সেখানে শিক্ষার্থী মারা গেছে। আপনি কি সেটাকে গণহত্যা বলবেন? তো শিক্ষার্থী কখন এই গভর্নমেন্টে কখন গুলি করতে বাধ্য হয়েছে? কারণ যখন পুলিশকে মারতে এসেছে। জি আপনি পুলিশকে মারবেন, গণহত্যার বিষয় দিয়ে এটা এটা এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটাই হচ্ছে নেগেটিভ ব্র্যান্ডিং, গণহত্যা গণহত্যা গণহত্যা। আজকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আপনি 3280 জন পুলিশকে হত্যা করা হয়েছে। এই গণহত্যার দায় কে নেবে? আজকে পর্যন্ত যতজন আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা হয়েছে, এই হত্যার দায় কে নেবে? আজকে পর্যন্ত যতজন নারী ধর্ষিত হয়েছে, যতজন আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়াও সাধারণ জনগণ হত্যা হয়েছে, লুটতরাজ হয়েছে, খুন হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এটার দায় কে নেবে? কাজে আপনি সমর্থন করছেন, আমি আপনাকে কিছু বলবো না। আমি শুধু অনুরোধ করব যে আপনিও এই বাংলাদেশের, আমিও এই বাংলাদেশের। আপনি যুদ্ধটা আওয়ামী লীগের বিরুদ্ধে ঘোষণা করেছেন, আপনার যুদ্ধ বলবৎ থাকুক, কিন্তু আপনি দয়া করে দেখুন, জানার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, আপনার তথ্যগুলোকে ভেরিফাই করেন। আপনি যাকে গণহত্যা বলছেন, সেই হত্যার যে যারা হত্যা হয়েছে তাদের ঠিকানাটা খোঁজ করুন। সেই প্রতিবেদনে আপনি দেখেন কে কিভাবে মারা গেছে সেই তথ্য নেই, কার বয়স কত সেই তথ্য নেই, সে কত মিনিটে মারা গেছে সেটা তথ্য নেই, সে কিভাবে মারা গেছে সেই তথ্য নেই। এই তথ্যগুলো এখনো মিথ্যা, বিভ্রান্তিকর, কিন্তু আপনি মাথায় রেখে দিয়েছেন, মনে রেখে দিয়েছেন। ময়নাতদন্ত করা যাবে না, লাশ তাদের উত্তোলন করা হলে ময়নাতদন্তের জন্য যুদ্ধ লেগে কারণ হচ্ছে যে গলায় পাউরুটি আটকে মারা গেছে, তার ভাইকে বলে, তার ভাই জানে না যে পরিবারের ছেলেটি গলায় পাউরুটি আটকে মারা গেছে, তাকে কেন্দ্র করে তো আরেকজন মামলা বাণিজ্য করছে। সেই মামলা বাণিজ্যে তো যারা উপকৃত হচ্ছে তারা তো মামলা দিয়েছে 179 জনের বিরুদ্ধে, কিন্তু যে ছেলেটা গলায় পাউরুটি আটকে মারা গেছে, বলা হচ্ছে সে আন্দোলনে মারা গেছে, তার পরিবার জানেও না যে সে আন্দোলনে মারা গেছে, তারা জানে সে গলায় পাউরুটি আটকে মারা গেছে, তাদের কোলে, তাদের হাতের মধ্যে মারা গেছে। তো এই যে মিথ্যাচারগুলো, প্রতিবেদনটা ভাই পড়েন, আপনি জানার চেষ্টা করেন। আমি আপনাকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি যে দায়টা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিচ্ছেন, তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না, আওয়ামী লীগের কিচ্ছু ক্ষতি হবে না। প্রশ্ন রাখলাম, কিন্তু মানুষ দেখেছে প্রকাশ্য পুলিশের গুলিতে মানুষ মারা যাচ্ছে, তো দায় মানুষকে দোষ দিয়ে কি লাভ? আমরা তো সুলতান আপা উপদেষ্টাদের একজন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি, এবং এখন পর্যন্ত প্রমাণিত 7.62 গুলিতেই বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে, ছাত্র জনতা। এবং সেই গুলিগুলো এবং তাদের পজিশন, গুলির পজিশন, এগুলো তো ভাই সায়েন্স, এটা আমি আপনি বানিয়ে বলতে পারবো না। তাতে কিন্তু প্রমাণিত হয় না কোনো আমাদের পুলিশ প্রশাসনের 7.62 গুলি নাই। আমরা ভিডিওতে দেখেছি বোরখা পরা
7.62 একটা কাপড়ের মধ্যে পেয়েছি, কিন্তু সে সেনাবাহিনীর মতো একটা জিপের মধ্যে উঠে চলে যাচ্ছে। আমরা দেখেছি যে বাচ্চাটার কথা বলেছে যে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে, বা হেলিকপ্টার থেকে গুলি হয়নি, এটা তো প্রমাণিত। আর সে যে ডিস্টেন্সে আছে, যে ব্যালকনির যে ডিস্টেন্স, জানালার যে ডিস্টেন্স, হেলিকপ্টারের ওই ডিস্টেন্সে গুলি আসেনি, এগুলো প্রমাণিত সত্য, এগুলো তো আছে। এখন ওই যে জুলাইতে যে তথ্যগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে প্রোপাগান্ডা গুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটার মধ্যেই আছে, এবং এটা একটা আমি সংখ্যক লিসা মানুষ। আলম আপনার কাছে যেতে চাই। এখানে আরেকজন একটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে তিনি বলেন, মাহফুজা নাসরিন, তিনি প্রশ্ন করেছেন যে নারীদের যে আপনি নারীদের কথা বলেছেন, যারা আন্দোলনে ছিল তারা আরেকটু পরিস্থিতি দেখুক। আবার আপনার হাতটা দিয়েন না ক্যামেরার সামনে। হ্যাঁ, আমি বলছি, উনি বলছেন যে আপনার বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলছেন যে নারীদের এই দৌড়ানিটা কারা দিচ্ছে, 24-এর আন্দোলনের সময় নারীদের উপর দিবালোকে কারা আক্রমণ করেছিল, গত 16 বছর কি আওয়ামী লীগ ছাড়া আর কেউ কথা বলতে পেরেছে? এমনকি বড় নেতারা জনসমাবেশে এসে টিজ করেছে খেলা হবে, এইসব কথা কি আপনাদের মনে নেই? তিনি তার কমেন্টেরই। এখন তো সবকিছু ডিজিটাল ফুটেজ আছে। আমরা যারা কোনো দল করি না তাদের কেউ তো আওয়ামী লীগকে চায় না। তিনি বলছেন তিনি কোনো দল করেন না। একটি দলকে চিরস্থায়ী মনে করা কি অসুস্থ রাজনৈতিক চিন্তাধারা নয়? লিসা আলম। হ্যাঁ, হ্যাঁ, উনি যে এই যে একটা কথা বললেন যে উনি দল করেন না, এই কথাটা মনে হয় আমার বিশ্বাস হচ্ছে না। বাংলাদেশে দল সবাই করে, কারণ কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। আমরা ওই যে বলি না যে না আমরা দল করি না, আমরা কেউ ফ্রেশ না, এটা একটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশে মানে 18 কোটি জনগণ যারা বোঝে তারা কোনো না কোনো দলের মধ্যে। আর 24-এ যে কথাটা বলছে যে 24-এ নারীদের প্রতি যে হামলাটা আপনার ফুটেজ দেখেছেন, সেটার ইয়েতে বলি যে এই যে 5 তারিখের পরে হাসনাত, সার্জিসরা এরা যে বললো যে আমরা ছাত্রলীগ মুখোশ করে পরে, এখন অনেক প্রান্তে শিবির তারা হলো ছাত্রলীগের মুখোশ করেছে। তাহলে তো আমি বলতে চাই গত 15 বছর ছাত্রলীগের নামে যতগুলো অপকর্ম হয়েছে সেগুলো কি তারা করেনি? না, আপনি বলেন। আমি তো এই আমার নিজের মুখে স্বীকার করছি, তারা ছাত্রলীগে মুখোশ করেছিল। তাহলে তারা মনে করে ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য তারা অপকর্মগুলো করে ছাত্রলীগের নাম দিয়ে। হ্যাঁ, এটা হলো একটা কথা। আর এখন দৌড়ানি যে বলেন যে আমি একটা কথা বললাম যে এখন সংস্কৃতি কর্মীরা বলেন বা আমরা সাধারণ মেয়েরা বলি, আমরা তো কেউই সেফ না, আমরা কেউই নিরাপদ না। তাহলে আমাদেরকে দেখেন যে আমি ধূমপানের একদম এগেনস্টে, কিন্তু আপনি যদি সমতার ভিত্তিতে বলেন তাহলে একজন পুরুষ যদি ধূমপান করতে পারে একজন নারী কেন পারবে না? যদি সমতার ভিত্তিতে বলেন, তাহলে আপনি বলেন যে এই যে দৌড়ানি তারা দিচ্ছে, এটারও কি ফুটেজ নাই? আপনারা দেখছেন না? আপনারা এখন আমরা 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বরে আমরা ছোট থেকে বড় হয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনে। আপনারা সেখানে কাওয়ালি শোনাতে চাচ্ছেন, কাওয়ালি শোনাচ্ছেন, এবার আমরা শুনেছি। তাহলে ওই দৌড়ানিগুলো তারাই দিচ্ছে, কারণ আপনি শুটিং বন্ধ করে দিচ্ছে, আপনাদের দেখেন মঞ্চ নাটক বন্ধ করে দিচ্ছে, গান বন্ধ করে দিচ্ছে। যেমন আমি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছি, ডাবল ব্ল্যাক লিস্টেড খাচ্ছি, কোথাও আপনার প্রোগ্রাম নাই, মঞ্চ নাটক নাই, কোনো স্টেজ প্রোগ্রাম নাই, আপনি সব শিল্পীরা প্রায় বেকার হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলেন যে দৌড়ানি কারা দিচ্ছে? যারা মেয়েদেরকে ওই যে কিচেনের মধ্যে আবদ্ধ রাখতে চায়, যারা মানে মহিলাদেরকে ওই যে ওইটা দেখে অভ্যস্ত যে ওরা শুধু ওই যে হাড়ি পাতিলি আর কোনো কাজ নাই। কিন্তু দেখেন জনপ্রিয় শেখ হাসিনা আসার পরে আমরা 2000-এর পরে কিন্তু আমরা নারী নেতৃত্ব বা আমাদের নারীদের অবদান কিন্তু দেখিনি। জনপ্রিয় শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে গত 15 বছরে আপনি তো সুতরাং খেয়াল করবেন, আমরা কিন্তু আমাদের সেনাবাহিনী তো মেজর জেনারেল পেয়েছি, আমরা ডিসি পেয়েছি, এসপি পেয়েছি, আমরা আমাদের শিল্পকলা, আমাদের বাংলাদেশ টেলিভিশন, আমরা মঞ্চনাটক, আমরা কোথায় দেখিনি বলেন? নারীরা সমান অধিকার পেয়ে কিন্তু গত 15 বছর কাজ করেছে। আপনি বলেন যে নারীদেরকে কোথায় অপমান করা হয়েছে? কোথায় অপমান করা হয়েছে গত 15 বছরে? আপনি গার্মেন্টস সেক্টর গুলোতে বলেন, গার্মেন্টস সেক্টর গুলোতে আমার মনে হয় যে 50% বেশি নারীরা কাজ করছে এখন, যেটা কাজ করছে। জননেত্রী শেখ হাসিনা নারীদেরকে যতটুকু সম্মানটা দিয়েছিলেন, এই সম্মানটা কি এখন আপনারা পাচ্ছেন? শুধু সংস্কৃতি কর্মী বলবো কেন, সাধারণ যে মানুষরা আছেন, আপনি সাংবাদিকরা বলেন, নারী সাংবাদিকরা বলেন, আপনি কি সম্মান পাচ্ছেন? আমরা কেউ সেই সম্মানটাও পাচ্ছি না, আমরা তো নিরাপদই না। আমাদের মাথায় তো সবসময় নিরাপত্তাহীনতাই ভোগে, যে আমরা বাইরে বেরোতে পারছি না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। আপনি মদ ছেড়ে দিচ্ছেন, আপনি কথা বলতে পারবেন না, আপনি মদ ছেড়ে দিচ্ছেন, মদ ছেড়ে দিয়ে আপনি চুপ করে থাকছেন। আপনি এখন দেখেন রিসেন্ট যে কাহিনীটা, আপনি সেনাবাহিনীকে বিতর্ক দিচ্ছেন। মানে আপনি বলেন যে সেনাবাহিনী আমাদের দেশের, তারা সর্বোচ্চ দেশপ্রেমিক সেনাবাহিনী, কিন্তু
সেনাবাহিনীকে আপনারা দেখেন যে পিচ্ছি পিচ্ছি ছেলেরা তারা বিতর্কিত করে ফেলছে। জি, মানে শাহজাদা পারভিন, আমরা দেখলাম যে ঠিকই সেনাবাহিনীর সঙ্গে যেভাবে করে তারা বাক যুদ্ধে জড়িয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা রাজনীতির প্ল্যাটফর্ম বানিয়ে আমরা দেখেছি এই আন্দোলনে এটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি কোন বিষয়গুলো স্পর্শকাতর, কোনগুলো স্পর্শকাতর নয়, সেই পরিমিতি বোধও তাদের আসলে তৈরি হয়নি দেখেই আজকে এই এখন একটা মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু তারপরও আমি যেটি শুরু করেছিলাম আওয়ামী লীগকে ঠেকায় সাধ্যকার, আপনি জানেন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ হচ্ছে কি একটা ভারতীয় দল, বাংলাদেশে তাদের ঘুরি ওড়ে এবং ভারতে হচ্ছে গিয়ে তাদের নাটাই। মানে আওয়ামী লীগ সম্পর্কে যদি এরা এই কথা বলে, তাদের কাছে রাজনৈতিক দল কোনটি? খুবই মজার ব্যাপার। তাহলে আওয়ামী লীগ যদি ভারতের হাতে লাটাই থাকে, তাহলে তাদের লাটাই কি তাহলে কথার প্রসঙ্গেই আসে পাকিস্তানের হাতে? তাহলে কি তারা সেটাই বোঝাতে চাচ্ছে? তো তারা তো সেটাই বোঝাচ্ছে। তো তাইলে তো মানে স্পষ্ট তারাই করে ফেললো যে আওয়ামী লীগের, কারণ ভারতের সাথে বাংলাদেশের, আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক রয়েছে। সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের প্রায় 14-15 হাজার সৈনিক মারা গেছে 22,000 এই বাংলাদেশের, 22,000 22,000 সৈনিক মারা গেছে। তো কেন মারা গিয়েছিল? তারা কেন জীবন দিয়েছিল? এই বাংলাদেশকে আমাদের করে দেওয়ার জন্য। এটা তো তাদের জন্য করেনি। তো সেই জায়গায় বাংলাদেশের সঙ্গে তো ভারতের একটা সম্পর্ক আছে, একটা আত্মিক সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটাকে আপনি যদি অপব্যাখ্যা দেন, তাহলে তো আসলে কিছু বলা দেয়। অপব্যাখ্যা কারা দেয়? এই মানুষগুলোকেই আসলে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে এই অপব্যাখ্যাগুলো কারা দিয়ে, এই যে আমরা ছোটবেলা থেকে শুনি যে আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। আমার খুব ভালো করে মনে আছে 91 সালে এইসব প্রচারণা, তখন আমরা তো মানে ভোটার না, কিন্তু তখন কিন্তু আমরা এই জিনিসগুলো শুনেছি যে আওয়ামী লীগকে ভোট দিলে এইসব প্রচারণা শুনতে শুনতেই কিন্তু বড় হয়েছি। কিন্তু আসলে আদতে কি তাই? কারা এই প্রচারণাগুলো করে? এই মানুষগুলোকে চিহ্নিত করেন তো, যে আসলে তারা কে, তারা কোন দল করে, তাদের মত কি, তারা কোন আদর্শে বিশ্বাস করে। আসলে বাংলাদেশকে বা ভালো একটা মুক্তিযুদ্ধ যারা ধারণ ভালো করে। কথা বলেছেন যে দেখুন, আমি যদি একটা সাধারণ একটা হিসাব করি, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 70% এবং মুসলিম লীগ, অন্যান্য জামাত ইসলাম এরা মিলে বাকি 30%-এর মতো পেয়েছিল। তো এই 30% তো রয়ে গেছে। এই যারা এই কথা, এটি মুনতাসির মামুন, আপনি জানেন যে গবেষক, ইতিহাসের শিক্ষক, তিনি অনেক আগে, আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি বলেছিলেন যে যারা গবেষণা করলে দেখা যাবে যে যারা এই কথাগুলো বলে, ওদের রুট, ওদের পারিবারিক রাজনৈতিক অবস্থা কোথায়, ওইটা খুঁজলে বোঝা যাবে যে তারা এই কথাগুলি বলছে। আজকে যে যারা এই কথাগুলো বলছে, তারা ওই একই লাইনেরই, তাদের ইতিহাস, তাদের পারিবারিক যে রুট, সেটি খুঁজতে বলা হচ্ছে। রোকেয়া প্রাচী, এটার জবাব আমি আপনার কাছ থেকে চাই। আমি এটা বলার আগে একটুখানি একটা কথা বলতে চাই, যে আগে যে মাহফুজা নাসরিন উনি বলেছিলেন ছাত্রদের কথা, ওনাকে আমি একটুখানি দু একটা পয়েন্ট বলে দিতে চাই যে আমি ওনার আরেকটা, হ্যাঁ, আমি ওটাই পড়ছিলাম, আমি ওটা পড়েছি, আমি ওটাই বলছি, ওটা পড়েছি আমি আসলে। উনি বলেছিলেন, আমি ওনাকে শুধু মনে করে দিতে চাই 26শে ফেব্রুয়ারিতে যে ছাত্রদের সংগঠনকে, যে সমন্বয়কারীদের সংগঠনকে বেধড়ক পিটালো যে মধু ক্যান্টিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে, যে পাল্টাপাল্টি মারামারি হলো, একটা মেয়েকে দেখলাম পরপর পড়ে গেল, একটা মেয়ে ভীষণ, আমরা একদম টিভিতে দেখছিলাম, খুবই স্পর্শকাতর ভাবে মেয়েটার গায়ে হাত দেওয়া হয়েছে, কামড় দেওয়া হয়েছে। তো এগুলো আমি ওনাকে বলবো যে একটুখানি সোশ্যাল মিডিয়াতে গিয়ে বা নিউজে গিয়ে উনি দেখুক। আর উনি বলেছেন সাগর রুনির হত্যার কথা, বিডিআর হত্যার কথা। তো উনি বলেছেন আওয়ামী লীগ তো করতে পারেনি। আচ্ছা, আওয়ামী লীগ সরকার সাগর রুনির হত্যা বিচার করতে পারেনি, তো এই সরকার কেন করছে না, তাদেরকে প্রশ্ন করেন আপনি। আর বিডিআর হত্যার বিষয়টা আমাদের প্রধান সেনাপতি বলে দিয়েছেন, সেটাও বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই গভর্নমেন্ট কেন, এই সরকার কেন গোলা পানিতে মাছ শিকার করছিল, তাদেরকে জিজ্ঞেস করেন, এবং সেনাপ্রধান কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। তারপর আর এই সরকার বা কেউ কোনো কথা বলছে না। এবং আরেকটি কথা আপনাকে আমি মনে করি যে বিডিআর ঘটনায় কিন্তু মানে সবাইকে যে অ্যারেস্ট করেছিলেন বঙ্গবন্ধু কন্যা 5ই আগস্টের পর, তাদের সবাইকে কিন্তু জামিনে এবং তাদের সবাইকে বের করে দেওয়া হয়েছে জেল থেকে। সেই প্রশ্নগুলো আপনি তাদেরকে করবেন। আপনি কোনো দল করেন না বলছেন, কিন্তু আপনি দল করার চাইতে অনেক বেশি। যাই হোক আপা, আপনি যে প্রশ্ন করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আর সুলতান আপা, আপনি কি প্রশ্ন করেছিলেন? আমি এটা বলতে গিয়ে ভুলে গেছি। যে যারা এই প্রশ্নগুলি করে, তাদের শিকড়টি কোথায়? জি, আমি শুধু এটা বলতে চাই যে দেখেন, আমি কিন্তু একবার বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাবে কে, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, বা বাংলাদেশ আওয়ামী লীগের কথা। প্রথম কথা হচ্ছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সংবিধান অনুযায়ী, মানে আমরা মানে বাংলাদেশ জন্ম বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে, তারপরে বলছি সংবিধান অনুযায়ী বা বাংলাদেশের সার্বভৌমত্ব অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সকল রাজনৈতিক দল রাজনীতি করবে। যদি সেই রাজনৈতিক দলটি জঙ্গিবাদের সাথে, টেরোরিস্টদের সাথে, উগ্রবাদের সাথে যদি সম্পর্ক না থাকে, যেমন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর অনেক দেশে,
জামাত ইসলামীকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল তার উগ্রবাদিতা, শিবিরের যে কর্মকাণ্ড, জঙ্গিবাদ, সেই কারণে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ যার হাত ধরে ভাষা আন্দোলন এবং বাংলাদেশের জন্ম, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্ন তুলছে জঙ্গিবাদের সাথে সম্পর্কিত, জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্কিত প্রমাণিত এমন বয়সের ছেলে পেলে যারা এখনো ইতিহাস বইটা পুরোটা পড়ার মতো বয়সী হয়নি, যারা নিজেরা এই ধরনের উগ্রবাদিতার সাথে এবং বাংলাদেশের ধ্বংসের সাথে, যাদের ব্যক্তি জীবনের দুর্ঘটনাগুলো এরকম যে তারা বাংলাদেশে দিনের বেলা সমন্বয়, রাতের বেলা ছিনতাইকারী, ভোর রাতের ধর্ষণকারী, এই গোষ্ঠী যারা জঙ্গি ফ্ল্যাগ নিয়ে কথা বলছে, যারা ইনকিলাব মঞ্চ করছে, যারা যে এনসিপির কদিন হয়েছে যে আজকে একটা দল এসে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দীর্ঘ বয়সের একটা রাজনৈতিক দলকে থাকবে কি থাকবে না সে সিদ্ধান্ত নেবে। এনসিপি কে যে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ? এটা তো আমাদের প্রশ্ন। বাংলাদেশ আওয়ামী লীগ সবচাইতে কম ভোট যে পেয়েছিল সেটাও ছিল 2.5 কোটির ওপরে। তো যে বাংলা এখন এনসিপি, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, তারপরে আরো কি কি পার্টি, তারা সবাই মিলে কি 2 কোটি ভোট পাবে? তাদের সমাবেশে 100 লোক হয় না, 50 জন, তারা 150 জন ক্যামেরাম্যান। এখন বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে পাল্টাপাল্টি পিটাতে যাচ্ছে না, আমরা পিটানো শুরু করি নাই, এই জন্য এনসিপি, এবি পার্টি, ইনকিলাব মঞ্চের লাফালাফিটা বেশি করছে। আমরা শান্তি শৃঙ্খলার সাথে রাজনীতি করতে চাই। আমেরিকা থেকে আমেরিকান পাসপোর্ট নিয়ে এসে মিস্টার আলী রিয়াজ বলে বাংলাদেশ নাম থাকবে না, সে কে? তো এগুলো হচ্ছে কি কতগুলো ফাউল, কতগুলো জঙ্গি সন্ত্রাসী, যাদেরকে ডক্টর ইউনূস সংস্কার কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, অমুক দল করে যাদেরকে আসলে একটা বড় জায়গায় বসিয়ে আমাদের বাংলাদেশ নিয়ে তারা জাস্ট ছিনিমিনি খেলছে। সারা বিশ্বে বাংলাদেশের নাম হচ্ছে জঙ্গি রাষ্ট্র। বাংলাদেশের দিনে ঘন্টায় 2টা রেপ হয়, ঘন্টায় 1টা খুন হয়, সেরকম একটা রাষ্ট্রে কি করে এই যে এই পোলাপানগুলো বলে যে আওয়ামী লীগ থাকবে না? আওয়ামী লীগের আগে আওয়ামী লীগের ইতিহাস পড়ো তোমরা। আওয়ামী লীগকে বাদ দিতে গেলে তোমার ভাষা বাদ দিতে, তাহলে কি পাকিস্তানের প্রেসক্রিপশনে চলবে বাংলাদেশ? বাংলাদেশ আওয়ামী লীগে রাজনীতির সাথে ভাষা জড়িত, সংস্কৃতি জড়িত, ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সবকিছু জড়িত। তো এই বাংলাদেশকে যারা মুছে দিতে চায়, এরা পাকিস্তানের প্রেসক্রিপশন ফলো করছে, আইএসআই প্রেসক্রিপশনে কাজ করছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে, বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে এরা কাজ করবে। এরা ধরেন আওয়ামী লীগকে মানুষ চায় না, তো নির্বাচন দিতে তার ভয় পায় কেন? নির্বাচনের মাধ্যমে তো মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে আওয়ামী লীগকে তারা নির্বাচন দিলে 10,000 ভোট পাবে না। যাদের সমাবেশে 100 লোক হয় না, ও কিসের নির্বাচন করবে? ঢাকার বাইরে একটা নির্বাচন কোথাও যেতে পেরেছে? বরিশালে কি তারা ধাক্কা কি চলে আসছে? তাদের লোক আছে? মব দিয়ে কি আপনি রাজনীতি করবেন? কতদিন? ওরা তো মব দিয়ে রাজনীতি করছে, জঙ্গিদের রাজনীতি করছে, আপনাকে ভয় দেখায়, আপনাকে পিটিয়ে মারছে, আপনার বাড়িতে আগুন দিয়ে আপনাকে শাসাচ্ছে। জনগণের কাছে গিয়ে, জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যে রাজনীতি, আদর্শিক জায়গার যে রাজনীতি, সেটা কোথায়? আপনার জনগণ খেতে পাচ্ছেন আর আপনি 1.5 কোটি টাকায় আপনি আজকে ইফতার করছেন, শুক্রে 3 দিন আপনার রাজনৈতিক দলের জন্ম। কোথায় পেলেন আপনি এ টাকা? আপনি যে আন্দোলনটা করছেন সেখানে মিথ্যাচার করছেন কেন? আপনি জনগণকে সাথে নেন না, জনগণ নাই কেন আপনার সাথে? মবের রাজনীতি আর ভোটের রাজনীতি, জনগণের রাজনীতি, আদর্শের রাজনীতি, রাষ্ট্রের পক্ষের রাজনীতি তারা করছে না। তাদের সাথে তারা যাদের প্রেসক্রিপশন, আমি একদম আমার জীবনের মায়া ত্যাগ করে বলছি, পাকিস্তানে আইএসের সাথে তাদের যে সম্পর্ক, জঙ্গিদের সাথে তাদের যে সম্পর্ক, লুকানোর কিছু নাই। তারা কোন সাহসে বলে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে? শোনেন, 5 তারিখে সারা বাংলাদেশে 5 থেকে 8 তারিখে একযোগে সকল স্থাপনা, সকল নেতাকর্মীদের বাড়ি, মুক্তিযুদ্ধের ইতিহাসের চিহ্ন, সকল কিছু ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কি করে এত গান পাউডার? একটা বাড়ি উড়িয়ে দিতে, পুড়িয়ে দিতে কত গান পাউডার লাগে আপনি বলেন? কত সরঞ্জাম লাগে? সেগুলো কি সাধারণ একটা শিক্ষার্থী, সাধারণ একটা খেটে খাওয়া জনতার কাছে ছিল? আছে আপনি মনে করেন? কখনোই না। একটা জঙ্গি সন্ত্রাসী যারা জেলখানায় ছিল তাদেরকে বের করে নিয়েছে, তাদেরকে বের করার জন্য জেলখানা ভাঙতে হয়েছে, থানা পুড়িয়ে দিতে হয়েছে। 5 তারিখের পর তারা সমস্ত 700 জঙ্গিকে তারা জামিনে খালাস করে বের করে নিয়ে এসেছে। শীর্ষ জঙ্গি 78 জন, শীর্ষ নাম করা সন্ত্রাসী 17 জন, এবং 700 জন বিভিন্ন ক্যাটাগরির জঙ্গি সন্ত্রাসীরা, চোর, ডাকাত, রেপিস্ট সব বাইরে। আওয়ামী লীগের নেতা কর্মী জেলখানায়। আজকে বিএনপি পাল্টাপাল্টি মারামারি হচ্ছে, বিএনপি জামাত মারামারি হচ্ছে, সমন্বয় জামাত সমন্বয় বিএনপি মারামারি হচ্ছে। আজকে কি হচ্ছে বাংলাদেশে? কারা করছে? আপনি সমস্ত জঙ্গিকে কেন বের করে দিলেন? কি কেন? আপনার কি নেগোসিয়েশন ছিল? আপনার নেগোসিয়েশন ছিল আপনি এই জঙ্গিদের যত গ্রুপ আছে তারা
ছাত্র আন্দোলনের মুখোশে তারা কাজ করবে। হিজবুত তাহরীর যিনি মিডিয়া কোঅর্ডিনেটর, সে কিন্তু 8 তারিখে সংসদ ভবনের সামনে মানববন্ধন করে সকল কিছু বলেছে যে তারা টেক ওভার করেছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের নামে, ফেক আইডি দিয়ে তারা রাজনীতি করেছে, তারা আন্দোলন টেক ওভার করে তারা এটাকে সফল করেছে। জামাতে ইসলামী ছিল, শিবির ছিল, এটা তো সবার মুখের কথা। হেফাজতে ইসলামী ছিল, কোন হেফাজত? যে আপনার হেফাজতের 13 দফা কেন আমরা মানিনি? মানে ক্লাস 8 এর বেশি মেয়েরা পড়তে পারবে না, ঘরে চলে যেতে হবে। একজন স্বামীর 4টা এনআইডি কার্ড থাকবে, এনআইডি কার্ডে 4 জন স্ত্রীর নাম রাখতে পারবে। আমাদের নারীরা বুঝতে পারছে না। এই যে মাহফুজা নাসরিন যিনি প্রশ্ন করেছেন, তিনি কি জানেন নারীর কোটা বাতিল করে দিয়েছে? আরে ভাই, যে নারী পিছিয়ে পড়া নারীকে যে কোটার যে সুবিধা দেয়, তো সংবিধান দিয়েছে, এই অধিকার আপনি কেন কেড়ে নিলেন? আজকে আপনি নারীদের ঘরে সন্ধ্যার পরে চলে যেতে বলছেন, কাজ করতে পারবে না। আপনি আন্দোলন করার সময় জিন্স টি শার্ট পরা অন্য ছাড়া মেয়েকে নিয়ে আপনি আন্দোলন করেছেন। আপনি আন্দোলন করার সময় লাকি আক্তার পাশে থাকলে প্রবলেম হয়নি। আপনি আন্দোলন করার সময় স্লিভলেস করলে প্রবলেম হয়নি। আপনি আন্দোলন করার সময় হিজাব ছাড়া বা বোরখা ছাড়া নারী থাকলে কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে সমস্যা কেন? আজকে প্রবলেম কেন? কারণ তাদেরকে ব্যবহার করেছেন। আমাদের আপামর জনসাধারণ, আমাদের শিক্ষার্থীদেরকে আপনারা প্রতারিত করেছেন। তারা কেউ কেউ হয়তো স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, কিন্তু তাদের আবেগকে আপনারা প্রতারণা করেছেন, তাদেরকে ব্যবহার করেছেন, এখন ছুড়ে ফেলে দিয়েছেন। তো জনগণ যারা এখনো বুঝতে পারছেন, এই যে মাহফুজ আবার মতো যে মানুষ লিখেছেন, আপনি ভাবেন বেগম রোকেয়ার মুখের উপর অশ্রাব্য গালি থাকবে কেন? বেগম রোকেয়া কি আওয়ামী লীগ করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর কি আওয়ামী লীগের? জয়নাল আবেদিন কি আওয়ামী লীগের? লালন কি আওয়ামী লীগের? এদের আপনাদের আপত্তি। পাকিস্তানের কাওয়ালি হলে কোনো সমস্যা নাই, পাকিস্তানের শিল্পী এসে গান গাইলে সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে লালন গাইলে, রবীন্দ্রনাথ গাইলে আপনাদের সমস্যা। বাংলাদেশের শিল্পীরা এখন খেতে পাচ্ছে না, এমন একজন বলেছে যিনি শহীদ মিনারে অনেক জোরে বলেছিলেন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, আজকে বলছে আমাদের গায়ক নায়করা ভাত পাচ্ছেন না। সত্যি তাই। কেন ভাত পাচ্ছেন না? কারণ আপনারা ফ্যাসিস্ট দেখেননি, এখন ফ্যাসিস্ট দেখছেন। ডক্টর ইউনূস আপনাদের ব্যাপারে ভাবে না কেন? কেন ভাবে না? ভাবে না কারণ তার প্রয়োজন নাই। তার ক্ষমতায় আসা দরকার ছিল, তার ট্যাক্স ফাঁকি দেওয়া দরকার ছিল, তার টাকা ইনকামের দরকার ছিল। হাসনাতদের বাংলাদেশের প্রতি কোনো রকমের কমিটমেন্ট নাই। তারা বিশেষ মানুষজনের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশের জনগণকে কোরবানি দিচ্ছে। আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের গান, নাটক, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবকিছু জিরো, বিনিয়োগ শূন্য। আমাদের কোনো বিনিয়োগ নাই, টাকা চাপাতে হচ্ছে। কাজেই আমাদের জনগণকে বুঝতে হবে যে এই লড়াইটা আওয়ামী লীগের সাথে না, আওয়ামী লীগ জনগণের শত্রু না। এবং বেশিরভাগ লোক কিন্তু বলছে যে যাকে তাড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলাম তাকে ফিরিয়ে আনার জন্য এখন আন্দোলনে যাব। এই যে যাদের মোটিভেট করেছিল, তারা প্রতারিত করেছিল, তারা কিন্তু বুঝতে পারছে। আর যারা বুঝবে না, আপনাকে বুঝতে হবে তারা হচ্ছে সেই দিকে। আজকে যে নারীরা বলছে তারা বোরখা পরে থাকবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বোরখা পরবো কিনা, আমার ওড়না কোথায় থাকবে, এটা সিদ্ধান্ত আমার। আজকে ওয়াজ করুক, আমার ওয়াজের সাথে কোনো আপত্তি নাই, ওয়াজ মাহফিল হোক, আজকে নবী রাসূলের কথা বলুক, আমি শুনতে চাই, আমরা আরো শুনতে চাই। কিন্তু ধর্মকে না, ধর্মের কুৎসিত মিথ্যা বিকৃত প্রচারণা দিয়ে নারীদেরকে যে অবহেলা, অপমান, নারীদেরকে যে অশ্লীল কথা বলা হচ্ছে, মিথ্যা বয়ান দেওয়া হচ্ছে, এবং প্রকাশ্যে যে জেহাদি ঘোষণা দিচ্ছে, চারুকলা হলেই জবাই করবে, কেন? এদের তো ভিডিও ফুটে যাচ্ছে। ইউনূস সাহেব ধরছেন না কেন? উনি তো বলেছেন দেশে কিছু হচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে দেশে কিছু হচ্ছে না, স্বরাষ্ট্র সচিব বলেছে দেশে কিছু হচ্ছে না। তাহলে আপনাদের কথা তো ওরা তারা ভাবে না। আজকে দেশে যখন মানে নির্বিচারে হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তখন রাষ্ট্রের প্রধানের কোন রকমের কোনো মায়া, মমতা, কোনো বিবৃতি নেই। রাত 3টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে তিনি এমন একটা বাড়ি দিলেন যে দেশে কিছু হচ্ছে না, কিন্তু হচ্ছে তো দেশে। আজকে সমন্বয়করা ধর্ষণ করতে গিয়ে, ছিনতাই করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, এবং আমাদের উপদেষ্টারা, আমাদের সমন্বয়ক নেতারা, এনসিপির নেতারা আজকে তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকা কামাচ্ছে। 150 জন বাসাতে নিয়োগ দিচ্ছে, পুলিশে নিয়োগ দিচ্ছে, কোন রকমের কোন সরকারি বিধি মোতাবেক কোন প্রক্রিয়ায় না গিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে তারা। এবং তাদের বাণিজ্যটা করার ক্ষেত্রে তাদের দীর্ঘ সময় প্রয়োজন, এই জন্য তারা নির্বাচন দিবে না। আর তারা ভয় পায় একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ। আমি যে ঘটনাগুলো এখন এই মুহূর্তের জন্য শুনছি, এগুলি খুবই উদ্বেগজনক, খুবই আতঙ্কের। আপনারা যে বাণিজ্যের কথা বলছেন, এই বাণিজ্য তার চেয়ে অনেক ভয়াবহ। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রফেসর ইউনূসের নামে তিনি একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলেছেন, যেটি অনুমোদন দেওয়া হয়েছে। সেই আমি শুনতে পাচ্ছি যে যদি এরকম একটি, এটা আমার কয়েকটি সোর্স থেকে আমি এই কথাগুলি, এই তথ্যগুলি আমি পেয়েছি, যার ভিত্তিও আছে। সেটি হচ্ছে এই জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান করার মূল কারণ হচ্ছে রোহিঙ্গাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া।
জাতিসংঘের মাধ্যমে, এবং তাদেরকে এই জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদেশে পাঠানো, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে, মানে রোহিঙ্গাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠানোর দায়িত্বটি এই জনশক্তি রপ্তানিকারক ডক্টর ইউনূসের এই প্রতিষ্ঠান কাজটি করবে। আপনি বুঝেন তাহলে এখানে কত মিলিয়ন মিলিয়ন ডলারের, কত কোটি কোটি টাকার। আপনি যে তুললেন সুলতানা, উনি কিন্তু জাতিসংঘ, আমি একটু জিনিসটা পুরো প্রক্রিয়াটি আমি শেষ করি। যেই জিনিসটা যে আপনার খুব পরিকল্পিত, হ্যাঁ, মেট্রোলজিক্যালি যে ডিজাইন, এখন যেটি হচ্ছে এটি খুবই আশঙ্কাজনক। কারণ বাংলাদেশে যদি এখন একটা গৃহযুদ্ধ শুরু হয়, যেটি আমরা দেখেছি এই সমন্বয়করা, এই এই যে মাহফুজ আলম কিংবা নাহিদ ইসলাম কিংবা আসিফ, এরা কিন্তু বারবার করে বলেছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল। তারা 5ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধের আহ্বান জানাতেন, সেই প্রস্তুতি তাদের ছিল, তারা স্বীকার করেছে। এদিকে মাহফুজ আলম বারবার করে বলেছে যে তারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত। এবং একটা যুদ্ধ লাগানোর জন্য আমি যদি বলি যে আওয়ামী লীগ যেভাবে করে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নিয়েছে, সেটি যদি তারা না সরাতো, তারা যদি মাঠে থাকতো, অবস্থান গ্রহণ করতো, দুই পক্ষ তো গৃহযুদ্ধ হয়েই যেত, রাইট? একটা গৃহযুদ্ধ লাগানোর যেই খুব চেষ্টা, এটির মূল কারণ গৃহযুদ্ধ লাগলে জাতিসংঘ থেকে এখানে সেনাবাহিনী, মানে শান্তি মিশনের শান্তিরক্ষী বাহিনী এখানে মোতায়েন করা হবে। আর শান্তিরক্ষী বাহিনী যদি এখানে মোতায়েন করা হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের কোনো গভর্নমেন্ট, কারো কোনো ভূমিকা আর কোনো শক্তি, কোনো ক্ষমতা তাদের থাকবে না। ফলে ডক্টর ইউনূস তার ক্ষমতা স্থায়ী রূপ দিতে পারবেন, দীর্ঘস্থায়ী করতে পারবেন। এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বাংলাদেশে এসেছিলেন, এবং এর আগে আপনারা জানেন যে ভলকার টুর্ক, তিনি এই 5ই আগস্টের আগে সেনাবাহিনীকে কিভাবে নিষ্ক্রিয় করেছিলেন, এই সবই এই মেটিকুলাস প্ল্যানের অংশ। এটি আমি কয়েকটা সোর্স থেকে আমি জেনেছি, এবং আমি এই যেই সোর্সের কথাগুলো আপনাদেরকে বলছি, এগুলো আমি কখনো তাদের কাছ থেকে ভুল তথ্য পাইনি। ফলে যদি এটি সত্যি হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মানে এখন যা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিছুই না। বাংলাদেশকে আমরা দেখবো সিরিয়ার মতো, বাংলাদেশকে আমরা দেখবো ইরাক লিবিয়ার মতো। সেটি আমরা চাই কিনা, এটি একটি বড় প্রশ্ন। শাহজাদা পারভিন, আমি আপনার কাছে জানতে চাই, আমি যা যা শুনলাম, আজকে আমি দেখলাম যে সেনাপ্রধান জুলাইয়ে আহতদের সঙ্গে ইফতার করছেন, তিনি তাদের আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন, সেই সঙ্গে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই আশ্বাসও দিয়েছেন। বাংলাদেশে ঘটছে কি, সেনাবাহিনীকে নিয়ে যেই সমন্বয়করা যেই ধরনের কিংবা বলি জাতীয় নাগরিক পার্টি যেভাবে নিজেরা বিবাদে জড়িয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে পুরো বিষয়টিকে অস্বীকার করা হয়েছে, পুরো বিষয়টি এখন কোন অবস্থায় রয়েছে, যদি আপনি আমাদেরকে একটু আপডেট দিতেন। সুলতানা, যে বিষয়টা হচ্ছে যে যে বাচ্চাগুলা আহত হয়েছে, এটা তো সত্যি। তারা যে কোনো কারণে হোক, বিভ্রান্তিতে যে হোক, তারা কিন্তু আহত হয়েছে। এখন এদেরকে তো পুনর্বাসন করতে হবে, এটা তো জাতির আসলে দায়িত্ব। সেই দিক থেকে সেনাবাহিনীর এই উদ্যোগকে আমি সত্যি মানে স্বাগত জানাই, এবং সেনাবাহিনী যদি তাদের দায়িত্ব নিয়ে থাকে, এটা আসলে জাতি একটু মানে নিশ্চিন্ত হবে। এবং এই বিষয়টা যেটা হচ্ছে যে তারা 2 দিন পর পর আমরা দেখি যে রাস্তায় দাঁড়িয়ে মানে তারা আন্দোলন করছে, তাদের সুচিকিৎসা হচ্ছে না। এখন আপনি দেখেন যে শেখ হাসিনার পতনের আগে উনি কিন্তু এই শাহজাদা, আমি কোনো ভুল বার্তা দিতে চাই না, কিন্তু এটিও তো ঠিক যে দেখুন, আপনি যদি দেখেন এই ছবিটি দেখুন, কিছুদিন পর পর তাদেরকে আমরা দেখি এই যে ব্যান্ডেজ নিয়ে, হ্যাঁ, হুইল চেয়ারে করে তারা যে এই আন্দোলন সংগ্রামে আসে। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় এটি খুব, এই যে এখন তারা এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, হ্যাঁ, মানে এগুলো রহস্যটি কি? না, এটা রহস্য লাগছে। হ্যাঁ, এটা আসলে বিভিন্ন জায়গায় তাদের 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 বিভিন্ন বাহিনী রাখা, যাতে করে প্রয়োজনের সময় সবাই আবার একই ইস্যুতে নামতে পারে। ওই যে মেটিকুলাস প্ল্যান, এরকমই নাকি বিষয়? মেটিকুলাস প্ল্যান তো অবশ্যই আছে, কিন্তু বাস্তবে তো কিছু আহত তো হয়েছে, এটা তো হয়েছে আসলে। আমি সেই যারা আহত হয়েছে তাদের টুকুই বলছি। আমি যারা এই যে মানে প্ল্যানের আন্ডারে আসছে বা কিছু হচ্ছে, তারা কিন্তু না। এবং আহত যারা কথা বলছে তাদেরকে কিন্তু আবার তাদেরকে আওয়ামী ট্যাগ দিচ্ছে, এক গ্রুপ কিন্তু তাদেরই এক গ্রুপ কিন্তু আওয়ামী ট্যাগ দিচ্ছে, এটাও কিন্তু হচ্ছে। আসলে এটা মানে এখনো এই যে মেটিকুলাসলি ডিজাইন, এই ডিজাইনটা আসলে কত দূর যাবে বাঙালি জাতি আসলে এখনো কিন্তু জানে না। এখনো কিন্তু আমাকে যদি একটু বলতেন, এই যে আহতদেরকে দেখছেন, এরা হাসপাতাল থেকে বের হলো কেমন করে? দেখেন, পুরোটাই হচ্ছে গিয়া সুপার ফ্লপ ড্রামা। এই যে আপনি যাদেরকে দেখছেন, এদেরকে দেখে কিন্তু এরা মনে হচ্ছে যে শুটিং এর, নাটকের শুটিং এর জন্য যেরকম ড্রেস আপ করে বা যেমন খুশি তেমন সাজো, এরকমই মনে হচ্ছে। যদি তারা সুস্থ না হয়, দীর্ঘদিন অসুস্থ থাকে, তাদেরকে এইরকম বডি ল্যাঙ্গুয়েজ তাদেরকে রাস্তায় নামার কথা। এটা পুরোটাই হচ্ছে সাজানো একটা প্লট। এবং আমি শুরুর দিকে কিন্তু এই কথাগুলো বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে বলেছিলেন নিশ্চিহ্ন করবেন, কিন্তু উনি যেহেতু জাতিসংঘ প্রতিনিধি এবং আন্তর্জাতিক চাপে ওনাকে বলতে হলো
যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। কাজে তখন তো ওনাকে প্লট সাজাতে হয়েছে এবং সেই প্লটটা সাজানোর জন্য সামনের যে প্লেয়ার সে হচ্ছে হাসনাত, এবং উপদেষ্টা হিসেবে থেকে কিন্তু আসিফ মাহমুদ বলল যে সেনাবাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুরুতেই একসেপ্ট করতে চাচ্ছিলেন না, অর্থাৎ সেনাবাহিনীকে কিন্তু একটা দায় দিয়ে সে মানুষকে প্রস্তুত করছিল ড্রামাটার জন্য, এবং তারপর শুরু হয়ে গেল সেনাবাহিনী ভার্সেস হাসনাত আব্দুল্লাহ। এবং তারপর আমরা দেখলাম এইসব মানে আহত মানে সমন্বয়কারী বা আহত স্টুডেন্টের নাম করে এরা সব এখানে নেমে এসেছে। তো এতদিন যে এত চিকিৎসার খরচ হচ্ছে, এত কিছু হচ্ছে, এরা এদের চিকিৎসাটা হয়নি কেন? তো আমার কাছে মনে হয় যে এখন আমাদের প্রশ্ন করা উচিত যে ডাক্তার এদেরকে চিকিৎসা করছে, সেই ডাক্তারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত যে ডাক্তার কি চিকিৎসা করছে, এটি একটি। আরেকটি হচ্ছে এই যে ধরেন ঠিক আছে, যদি যদি তাদের কথা মতো আমাদের চলতে হয়, যুক্তিটা কি যে সে চাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তারপর সেনাবাহিনীকে কন্ট্রোল করবে, তো তাদের ইচ্ছাটা হচ্ছে সেনাবাহিনীকে কন্ট্রোল করতে চাইছিল। এটা আমার ধারণা। সেনাবাহিনী তাকে ডাকলো, হাসনাতকে, তারপর মিটিং করলো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, তারপর তারা বলা শুরু করলো ব্যারিস্টার ফাহাদ পুড়িয়ে দেবে, এবং আমরা চিফ প্রসিকিউটর তাজুলকেও দেখলাম ব্যারিস্টার ফাহাদের সাথে দাঁড়ানো। দেখেন সুলতানা রাষ্ট্রের একজন উপদেষ্টা, সে তার জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে, চিফ প্রসিকিউটর দাঁড়িয়ে ব্যারিস্টার ফাহাদকে নিয়ে বলছে সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টকে গুড়িয়ে দেবে, এবং একটি রাজনৈতিক দল এনসিপি তারা বলছে সেনাবাহিনীকে গুড়িয়ে দেবে, সমন্বয়কারীরা তারা বলছে সেনাবাহিনীর গাড়ি ভেঙে দেবে, তারা গুড়িয়ে দেবে। এই যে তারা, তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কয়েকটি রাজনৈতিক দল সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটি সুস্পষ্ট। জনগণ না, কয়েকটি রাজনৈতিক দল এবং সেনাবাহিনী মুখোমুখি। বাংলাদেশ আওয়ামী লীগ বা অন্য রাষ্ট্রের অন্য জনগণ কিন্তু গিয়ে কোনো কিছু বলছে না। তাহলে ইউনূস যদি মনে করেন এনসিপি এবি পার্টি যারা শাহবাগে নিষিদ্ধ যেখানে সমাবেশ করা সেখানে তারা রাত্রি যাপন করছে, সিঙ্গারা খাচ্ছে, মোজো খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে রাষ্ট্রকে, এনসিপির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে অবশ্যই। ব্যারিস্টার সুলতানা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কোর্টে কিন্তু একটা রিট হয়েছিল, সে রিট কিন্তু খারিজ করে দিয়েছে। তো যখন শাহজাদা খারিজ করার আগে আপনারা দেখেন যে সার্জিস এবং হাসনাত এরা বলছে যে না, তারা রিটটা উইথড্র করে নিয়ে এসেছে, তারা নিজেরা রিটটা উইথড্র করে, তাহলে তখন তারা রিটটা উইথড্র করে এটা কিন্তু প্লট। ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছিলেন যখন সেখানে একটু জাতিসংঘের কথাটা আসতে হবে, জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে নিয়ে যখন কক্সবাজার যান, উনি চিটাগনিয়ান ভাষায় বক্তৃতা দেন, সেটির মানে হচ্ছে এই রোহিঙ্গারা আমাদের, এটি উনি স্ট্যাবলিশ করলেন। পাসপোর্ট এবং এনআইডি কার্ডের প্রসঙ্গটা চলে আসলো, যেটা বাংলাদেশ রাষ্ট্র করতে পারে না। এবং নিষিদ্ধের কথাটা বলছি যে নিষিদ্ধ করা, আমি ওই জায়গায় আসছি। এবং ওখানে যে মায়ানমারকে করিডোরটা দিবে, কুকি চীনকে উনি যে প্রভোগটা করছেন, চায়নার সাথে উনি বন্ডিং করছেন কেন? কারণ উনি মনে করছেন সেনাবাহিনী, ভারত সবাইকে উনি কন্ট্রোল করবেন এটা দিয়ে। এবং উনি কিন্তু চায়নায় গেলেন, উনি কিন্তু চায়নায় যাওয়ার কথা না প্রোটোকলে, তার মানে এই ঘটনাগুলো কেন। এবং আমরা এটাও শুনেছি মহাসচিব ওখানে যখন গেছেন উনি আরাকান আর্মির সাথে মিটিংও করেছেন গোপনে। তো বাংলাদেশ রাষ্ট্রকে ডক্টর ইউনূস কোন দিকে নিচ্ছে? এই যে পরিকল্পনাগুলো ওনার, এই যে কুকি চীনদের চাইনিজ আর্মস এর বিজনেসটা করতে হবে, আগে করতে হচ্ছে পাকিস্তান ইন্টেলিজেন্সের মাধ্যমে, এবং এই পুরো প্রেসক্রিপশনটা কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে ঘটনাগুলো, উনি যদি এইরকম একটা এইভাবে ক্ষমতায় থাকতে চান, এই প্রক্রিয়াটা উনি করেছেন, কিন্তু ওনার সফল হয়নি এই প্রক্রিয়াটা। কাজে ওনাকে কিন্তু ক্ষমতায় থাকতে হলে গৃহযুদ্ধের দিকে যেতেই হবে। এবং উনি বারবার কিন্তু যেদিন ধানমন্ডি 32-এ বুলডোজার দেওয়া হয়, সেটাও কিন্তু ওনারা প্রভোগ করছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ নেমে আসবে, এবং গৃহযুদ্ধের দিকে ওনারা বারবার চেষ্টা করছে। কিন্তু বঙ্গবন্ধু কোন গৃহযুদ্ধ চান না, তিনি রক্তপাতের রাজনীতি করতে চান না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগকে আইনগতভাবে জনগণের মানে ইচ্ছার প্রতিফলন হিসেবেও কোনোভাবেই নিষিদ্ধ করা সম্ভব না। আর যে গণহত্যার উসিলা করছে সেটিও মিথ্যা, বিভ্রান্তিকর। কাজেই এখন তাদের হাতে অপশন হচ্ছে সেনাবাহিনীর সাথে একটা মুখোমুখি অবস্থানের, এবং সেটিও স্পষ্ট। শুধুমাত্র ইউনূস সাহেব এবং তার পালিত রাজনৈতিক যে সংগঠন দল, যাদের সাথে তারা হ্যান্ডশেক করেছে, যারা টাই হয়ে আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা তাদের আর সেনাবাহিনীর সাথে এখন মুখোমুখি। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই গৃহযুদ্ধের দিকে যেতে চায় না। একদম স্পষ্ট। হ্যাঁ, সেটা বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, বা আপনি বলছিলেন যে প্রথম প্রশ্ন যেটা ছিল যে আওয়ামী লীগকে রুদিবে কে? আওয়ামী লীগের দেখেন শুধু মানে কাজ যারা করে ভুল কিন্তু তাদের হয়। আওয়ামী লীগ কিন্তু গত 15-16 বছর দেশের যে উন্নয়ন করেছে, অন্যান্য ক্ষেত্রে দেখেন বাজেট ছিল কত, সেই বাজেট 7 লক্ষ কোটি টাকার বাজেট এসে দাঁড়িয়েছে।
তো যে জায়গায় দেশের মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে যে উন্নয়নটা করেছে আসলে, হ্যাঁ কাজ করতে গেলে তো 10টা কাজ যদি আপনি করেন 2টা 3টা ভুল আপনার হবেই। ভুল তো হয়েছে, আপনি বলছিলেন যে 1000টা ভুল আছে, ভুল তো হয় বা হবে কাজ করতে গেলে। যারা কাজ করবে না ভুল তো তাদের হবে না, অতএব তারা তো তখন বড় গলায় এই বিষয়গুলোই তুলে ধরবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে জায়গাগুলা, যে প্রতিটা জায়গায় আপনি দেখেন যে আজকে যখন মিরপুর বা উত্তরা থেকে আমরা মতিঝিলে যাচ্ছি, আমার কতটুকু সময় লাগতেছে এই মেট্রো রেলে। আমরা কি কখনো ভেবেছি, আমরা যখন বিদেশে যে মেট্রো রেলে উঠেছি তখন কি ভেবেছি যে এই বাংলাদেশে এই মেট্রো রেল হবে, সেটাতে আমি উঠবো? আমি তো জীবনে ভাবিনি। আমার কাছে তো এখনো স্বপ্ন মনে হয়, আমি যখন মেট্রো রেলে উঠি আমার কাছে তো স্বপ্ন মনে হয় যে আমি আসলে বিদেশেই আছি বোধহয়। জি, ওর যে বুঝতে পেরেছি। আমি পরিবেশ, ওর শেষ যে করতে হবে। এনভায়রনমেন্ট, লিসা তো কালাম প্রতিটা কালাম জায়গায়। তো জি, সেই জায়গা থেকে আপনি আমি বলেন যে আওয়ামী লীগের ভুল যেমন আছে, হাজারটা এরকম লক্ষটা ভালো কাজ আওয়ামী লীগের জি, আসলে আছে। বুঝতে পেরেছি। লিসা কালাম আমি শেষ করব। আমাকে আচ্ছা, না সুলতান আপা আমি একটু শাহজাদ আপার ওখানে একটু সাপ্লিমেন্ট করি 10 সেকেন্ডে। ভুল টুল পরের কথা, আমি শুধু শুধু একটা হিসেব দিয়ে দিই। ইউনূস সাহেব 5 মাসে $4.9 বিলিয়ন কিন্তু উনি নিয়েছেন আইএমএফ থেকে। আর 15 বছরে বঙ্গবন্ধু কন্যা নিয়েছেন $3.6 বিলিয়ন। এই $3.6 বিলিয়ন দিয়ে কিন্তু উনি বাংলাদেশের উন্নয়ন করেছেন 15 বছরে। আর $4.9 বিলিয়ন নিয়েছেন মাত্র 5 মাসে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস 5টা উন্নয়ন দেখাতে পারবে না। কাজেই জনগণের বুঝতে হবে $4.9 বিলিয়ন হচ্ছে 5 মাসে, আর 15 বছরে $3.6 বিলিয়ন। জি, বুঝতে পারছি। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মানে সবচেয়ে বড় অভিযোগ ভোট 3 টার্মে ভোট দিতে না পারা এবং দুর্নীতি। এই দুটি মানে অভিযোগ সবচেয়ে বেশি। কিন্তু লিসা কালাম আমি যেটি বলতে চাই যে দেখুন যেই সংকট পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ থেকে উত্তরণের মানে একমাত্র পথ নির্বাচন, যেটি বিএনপি বারবার করে বলছে, সবগুলো রাজনৈতিক দল বারবার করে বলছে। একমাত্র এই 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 হাসনাত, নাহিদ, সার্জিস এরাই নির্বাচন চাচ্ছে না, এটুকু অন্তত আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি। তো নির্বাচন কবে হবে? আচ্ছা সুলতান, আপনি এই যে নির্বাচনের কথা বললেন, আমি আমার খুব ক্ষুদ্র জ্ঞান বা তুচ্ছ জ্ঞানে আমি একটা কথা বলি যে জননেত্রী শেখ হাসিনা তো এখনো সাংবিধানিক ভাবে উনি মাননীয় প্রধানমন্ত্রী, বা ওনার তো পদত্যাগপত্র দেখাতে পারেনি। তাহলে আপনি কিভাবে বলেন যে উনি এখন প্রধানমন্ত্রী না? বা আপনি তো ডক্টর ইউনূস তো পেছনে দরজা দিয়ে এসছেন, ষড়যন্ত্র করে এসছেন, এবং এই ষড়যন্ত্রটা কিভাবে হয়েছে আপনারা তো সবই জানেন। এখন কিন্তু মানুষ সব পরিষ্কার, এখন আপনি বলতে পারবেন না যে কেউ বোঝে না, তা না, তা কিন্তু না। এই যে একটা ক্ষমতা দখল, আমি এটাকে কখনো গণ অভ্যুত্থান বা ছাত্র আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলন আমি কখনোই বলবো না, কারণ এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ক্ষমতা দখলের ষড়যন্ত্র। আপনি বলেন যে এটা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করলে তারা তারা এখানে এসছে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি সরানো না হয় তাহলে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে পারবে না। তাহলে শেখ আপনি হাসিনা, আমরা শুনতে পাই শেখ হাসিনা খুব সহজেই আসবেন, খুব দ্রুত আসবেন। আমরা মানে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা হচ্ছে। আমি তাই বলছিলাম যে বাংলাদেশে বঙ্গবন্ধুর সন্তান যদি না আসতে পারে, আপনি এটা তো একটা মানে স্বপ্নের পাশ। কবে আসবেন শেখ হাসিনা, কবে আসবেন? হ্যাঁ, উনি শিগগিরই আসবেন, শিগগিরই আসবেন, এবং ওনাকে কবে আসতেই আসবেন? হবে। শেখ হাসিনা কবে আসবেন? ছাড়া জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। এবং আপনি দেখেন যে কথায় কথা যে ভারতকে দোষ দেয়, যে কিছু হলেই বলে ভারতের দালাল, কিছু হলেই আমরা মানে র নিয়ে কথা বলে। 1971 সালের 25শে মার্চ, সুলতান আপা আমি একটা কথা বলি, যখন 25শে মার্চে কালো রাত্রে যখন বাংলাদেশে বুড়িগঙ্গা রক্তের বন্যা বয়ে যাচ্ছিল, আপনার হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছিল, তখন কিন্তু এই ভারত ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি বা পাশে দাঁড়ায়নি। সেই ভারত আমাদের বন্ধু না? তাহলে আমি যদি ধরি ঠিক আছে বন্ধু না, আপনি যাদের হাত 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো, 2 লাখ মা বোনের সম্ভ্রম হানি যারা করেছে, তাদের সাথে আপনি যখন হ্যান্ডশেক করেন তখন আপনাকে আমি কি এজেন্ডা বলবো বলেন? আপনি তো এটা তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি তো পাকিস্তানি এজেন্ডা নিয়ে আসছেন। আর আপনি দেখেন যে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। রোকেয়া প্রাচী, শেখ হাসিনা কবে আসবেন? আপা আসবেন, আসবেন এটুকু বলতে পারি। তবে আমি যেটা বলতে চাই, আপা আসার সাথে তো অনেক কিছু আসলে সম্পর্কিত। বাংলাদেশ তো এখন ডক্টর ইউনূস গৃহযুদ্ধের দিকে নিতে চান, একটার পর একটা প্রজেক্ট নিয়েছেন উনি, এমন ঘটনা ঘটাবেন যাতে গৃহযুদ্ধের দিকে যায়। তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে গৃহযুদ্ধের মধ্যে ফেলে বাংলাদেশের মানুষের রক্তপাতের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে, আমরা রাজনৈতিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে মানে বাংলাদেশকে গুছাতে চাই, এবং নেত্রীর এই বক্তব্য। তো আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা আসলে বাংলাদেশে কবে আসবেন, দিন তারিখের চাইতে সবচেয়ে যেটা জরুরি সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা হয়তো শারীরিকভাবে বাংলাদেশে এই মুহূর্তে নেই, কিন্তু উনি প্রত্যেকটা নেতা কর্মীর সাথে কানেক্টেড আছেন এবং ওনার নির্দেশনায় আমরা কাজ করছি।
আমরা উনার নির্দেশনার মানে বাকি নির্দেশনার অপেক্ষায় আছি। আর একটি কথা শুধু বলি, এটা মার্চ 26শে মার্চে আমরা আবারও বঞ্চিত বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু এবং 4 নেতা সহ 400 মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। তার মানে এটি একটি বার্তা দেওয়া হলো, তারা সিদ্ধান্তটা পরিপূর্ণভাবে ফাইনাল করে ফেললো যে 1971 সালে সেই পরাজিত পাকিস্তানের সাথেই তাদের যে আতাত, সেটি আসলে আমাদেরকে ফাইনালি বার্তাটা দিয়ে দিয়েছে। কাজে এখন যে বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের সাথে যে আমাদের যুদ্ধটা, সেই যুদ্ধটা 1971 সালে বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করে পাকিস্তান মিয়ানওয়ালী কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল এবং যেভাবে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, পরামর্শে, নির্দেশনায়, আমাদের এবারের যুদ্ধ খানিকটা সেরকমও হতে পারে। আমরা প্রস্তুত মানসিকভাবে, এবং জনসাধারণকেও দেখে মনে হচ্ছে জনসাধারণও প্রস্তুত। বঙ্গবন্ধুর সেই আদর্শিক নেতৃত্ব, যার ধারার বর্তমানে সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে নেতৃত্বে আমরা সেই 1971 সালের মতো স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে আবারও বাংলাদেশকে রক্ষা করবো। আমি শুনতে পেয়েছি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এখন প্রকাশ্য হতে না করা হয়েছে, কারণ এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে জঙ্গিদের দমন করা, জঙ্গিদের কাছে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধার করাই সবচেয়ে বড় প্রায়োরিটি। ফলে আমরা অনেক সময় বুঝতে পারি না, যাদের বিরুদ্ধে জঙ্গিদের অভিযোগ, তাদের সঙ্গে আবার সেনাবাহিনীর সখ্যতা যখন দেখি, তখন আমরা আসলে বুঝতে পারি না। বিষয়টিকে একটু খোলাসা করতে পারেন কিনা শাহজাদা পারবেন? আচ্ছা, সুলতান, আপনার প্রশ্নটা যদি আর একবার ছোট যে করে আমরা যখন দেখি যে বাংলাদেশে এই যে রোকেয়া প্রাচী যেটি বললেন যে একটা যুদ্ধের মতো অবস্থা, এবং এই 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করতে পারছি না। এর মধ্যে আজকে আরেকটি খবর হয়েছে, একটি ইঙ্গিত এসেছে যে আমাদের যেই চারুকলা থেকে প্রত্যেক বছর 1লা বৈশাখ আমার বাঙালি সংস্কৃতির আমার নতুন বছরকে স্বাগত জানার যে ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা, এটি নাকি এবার হবে না, এমনটি ইঙ্গিত দেওয়া হয়েছে। মানে আমার শিল্প সংস্কৃতি সবকিছু ধ্বংস, আমার মুক্তিযুদ্ধ ধ্বংস, সবকিছু করে এই স্বাধীনতার এই মাসে আওয়ামী লীগ একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটি রোকেয়া আপা বললেন। কিন্তু আমি যতখানি জানতে পেরেছি যে আওয়ামী লীগকে বলা হয়েছে তারা যেন আপাতত প্রকাশ্য না হয়, তারা যেন এই সময়টিতে যেমন করে আত্মগোপনে থেকেছে তারা যেন সেরকম আত্মগোপনেই থাকে, এমনটি আমি শুনতে পেয়েছি। এই সব ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে বলতেন যে মানে পরিস্থিতিটা এখন কোন দিকে যাচ্ছে, এবং ধরেন জঙ্গিদের হাতে অনেক অস্ত্র আছে আমরা জানি, জেলখানা থেকে যে জঙ্গিরা মুক্তি পেয়েছে এবং বাইরে যারা ছিল, সব মিলিয়ে একটা আতঙ্কজনক অবস্থা। বিভিন্ন জায়গা থেকে ধরপাকড়েরও আমরা খবর শুনতে পাচ্ছি, কিন্তু এইরকম অবস্থায় দাঁড়িয়েও সেনাবাহিনীর সঙ্গে আমরা আবার এই জঙ্গিদের কথোপকথন দেখতে পাই। ফলে পুরো পরিস্থিতিটা যেহেতু ঘোলাটে, মানুষ বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। সেই ব্যাখ্যাটা সুলতান, আপনি যেটা বলছেন যে আপনি দেখেছেন যে আমরা তৃতীয় মাত্রার জিল্লুর রহমানকে খুব ভালো করে চিনি। উনি কিন্তু শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে ছিলেন, কিন্তু আপনি গতকালকে দেখবেন যে উনি তাদের পক্ষ তো ত্যাগ কিছুদিন আগে থেকেই করেছেন, এবং উনি কিন্তু একটা বার্তা তাদেরকে দিয়েছেন যে এদের হাতে যদি দেশ যায় আসলে সে দেশ কখনোই নিরাপদ হবে না, এবং তিনি সাবধান করেছেন। সেরকম দেখেছি জুলকারনাইন স্যার, উনি বিদেশে থাকেন, সেখান থেকে উনিও কিন্তু এই জঙ্গি যারা এদের পক্ষ ত্যাগ করেছেন, এবং আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে পারছে, এবং বাংলার আকাশে আসলে দুর্যোগের ঘটঘটা এটি সবাই বুঝতে পারছে, এবং তারা বলেছেন যে যে কোনো ফরম্যাটে তারা একটি গৃহযুদ্ধ করবে, এমন ইঙ্গিত কিন্তু তারা সব সময় দিচ্ছেন এবং দিয়েই যাচ্ছেন। তবে আমার একটা আশার কথা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো সংকটে আওয়ামী লীগ এগিয়ে এসেছে, এবং আওয়ামী লীগের নেতৃত্বে এবারের সংকটও বাঙালি জাতির উত্তরণ ঘটবে, এবং আওয়ামী লীগের নেতৃত্বে এবারও বাংলাদেশের মানুষই জয়ী হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। আমি শেষ করতে যাচ্ছি, রোকেয়া প্রাচী যদি শেষ কিছু বলতেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি বারবার একই কথা বলি, এটা বলতেই হবে যে মানুষদেরকে যে ভুল বোঝানো হয়েছে, যে তাদের সাধারণ মানুষের আবেগের সাথে যে প্রতারণাটা করা হয়েছে, জঙ্গি সন্ত্রাসীরা যুগে যুগে এভাবেই কাজ করে রাষ্ট্রের বিরুদ্ধে, এবং এই যে বড় চক্রান্ত, এই চক্রান্তটাকে রুখে দিতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে। আর বুঝতে হবে যে এই যে যুদ্ধের কথা আমরা বলছি, এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একার যুদ্ধ না, আর এই যুদ্ধটা জনগণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষের যুদ্ধ না। এই যুদ্ধটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা, যাতে সেই 1971 সালের পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে তারা তাদের পরাজয়ের গ্লানির প্রতিশোধ নিতে গিয়ে যেন বাংলাদেশকে ধ্বংস না করে, আবারও দখল করে তাদের কুক্ষিগত না করে। কাজে আমাদের এবারের লড়াইটা হচ্ছে আমাদের মুক্তি সংগ্রামের লড়াই, আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধারের লড়াই, স্বাধীনতা বিরোধীদের সাথে স্বাধীনতার পক্ষের মানুষের, সংস্কৃতি কর্মীদের, ঐতিহ্যে যারা বিশ্বাস করে, যারা মানে সম্প্রীতির যে বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে বাস করতে পারি, সেরকম একটি বাংলাদেশ যদি আমাদের রক্ষা করতে হয়, সেরকম একটি বাংলাদেশ যদি আবার করতে হয়, তাহলে অবশ্যই সকলে মিলে এই জঙ্গি সন্ত্রাসী মেটিকুলাসলি ডিজাইন করে যারা ক্ষমতাটাকে দখল করেছে,
যারা এখনো বাংলাদেশে থেকে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, যারা জঙ্গি রাষ্ট্রের প্রেসক্রিপশনে জঙ্গিদের মদত দিয়ে যে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, সেই জঙ্গিদের, সেই সন্ত্রাসীদের যারা মদতদাতা, তাদেরকে যেন আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি এবং এই সকল রাষ্ট্রদ্রোহীদের যেন আমরা এই রাষ্ট্রের মধ্যে বিচার করতে পারি। 1972 সালে অনেক যুদ্ধাপরাধীর বিচার হয়নি, অনেক রাজাকার আলবদর আল শামসের বিচার হয়নি, অনেক গাদ্দার খন্দকার মোস্তাকের বিচার হয়নি, কিন্তু এবারের লড়াই যখন হবে, এখন আমরা চিনি, জানি স্পষ্ট, এই স্পষ্ট চেনা জানা, সাজেদ আপা কিছু মনে করবেন না, আপনি যাদের নাম বললেন ওরা সবাই চক্রান্তকারী। আজকে তারা তাদের হয়তো তাদের জীবন বাঁচানোর জন্য কিংবা তাদের সুবিধার জন্য, আবারও সুবিধা নেওয়ার প্রয়োজনে হয়তো তারা আওয়ামী লীগের পক্ষে বলছে, কিন্তু এরা কেউই মানে এদের কাউকে বিশ্বাস করা যাবে না। এরা সারাক্ষণ উস্কানিমূলক, চক্রান্তিমূলক এবং জঙ্গিদের সাথে থেকে বাংলাদেশকে ধ্বংস করার গত 7 মাস ধরে আমরা দেখে আসছি। জঙ্গিদেরকে পরামর্শ দিয়েছে, জঙ্গিদেরকে উস্কানি দিয়েছে। কাজেই কাউকে আমরা এই জঙ্গি সন্ত্রাসী কাউকে দেখতে চাই না, উগ্র মৌলবাদ শক্তিকে দেখতে চাই না, আমরা ইসলামকে যারা উগ্রবাদিতায় বিশ্বাস করে তাদের দেখতে চাই না। আমরা সুন্দর স্বাধীনতার পক্ষের বাংলাদেশ করতে চাই, বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, জনগণকে সাথে নিয়ে, এবং অবশ্যই আমরা সেনাবাহিনী ভার্সেস হাসনাতদের যে রক্তারক্তি যুদ্ধ বা গুড়িয়ে দেবর মধ্যে আমরা কখনোই বাংলাদেশের পক্ষে থাকবো, আমরা সেনাবাহিনীর বিপক্ষে যাব না। হ্যাঁ, লিসা কালাম একদম অল্প 30 সেকেন্ডের মধ্যে বলুন। জি সুলতানা আপা, আমি আমার বাবা কিন্তু আমি 25-এ করবো। এখন অস্ত্র হাতে নিলে তো যোদ্ধা হওয়া যায় না, যুদ্ধ করা যায় না। তো আমার বাবা 71-এ করেছে, আমি এখন 25-এ যুদ্ধ করছি। আর বাংলাদেশ আওয়ামী লীগ এত সুসংগঠিত, আমার এই যে বলেন যে হাইব্রিডদের বাদ দিয়ে আমার ছাত্রলীগ, আমার যুবলীগ, আমার আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ ত্যাগী নেতাকর্মীরা এখনো কিভাবে যে সংগঠিত, শুধু জননেত্রী শেখ হাসিনার একটা হুকুমের অপেক্ষায় তারা আছে। কারণ তিনি কখনোই রক্তারক্তি চান না, তিনি কখনোই বাংলাদেশকে ধ্বংস হতে দেবেন না। আমাদের সবচেয়ে বড় সুখবর যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আমাদের মাঝে বেঁচে আছেন, এর চেয়ে আসলে বড় কিছুই নাই। এই যে দেখেন যে আসিফ মাহমুদ যে বললো যে তারা মানে অস্ত্র হাতে যুদ্ধ করতো, 5 তারিখে যদি সফল না হতো, আমি তো মনে করি তাদেরকে এখনই অ্যারেস্ট করা দরকার ছিল। আপনি কি বলতে পারেন যে গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোনো এমপি মন্ত্রী যদি বলতো যে আমাদের হাতে অস্ত্র আছে, নেত্রী কি তাদেরকে অ্যারেস্ট করতেন না? এখন যে তারা গর্বে বলছে যে তাদের হাতে অস্ত্র আছে, আমার কথা হলো যে আমাদের প্রশাসন, আমাদের সেনাবাহিনী কেন তাদেরকে অ্যারেস্ট করছে না? কেন তাদেরকে এইভাবে অস্ত্র হাতে, এইভাবে যে জঙ্গি ছেড়ে দিচ্ছে, যে আমাদের সাধারণ মানুষগুলোই তো মারা যাচ্ছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা কখনোই যাব না, এবং তারা এই দেশকে, মানুষকে সাথে নিয়ে রক্ষা করবে বাংলাদেশে, এই আশাবাদ ব্যক্ত করি। জি, শাহজাদা পারভিন শেষ, খুব অল্প সময়ের মধ্যে। এটাই যে সবার সঙ্গে আমিও বলতে চাই যে খুব দ্রুত আমরা অবশ্যই এই যে মেঘ বাংলার আকাশে দেখা যাচ্ছে, সেই মেঘ কেটে যাবে এবং বাংলাদেশের জনগণ এখন তারা আসলে বুঝতে পেরেছে তাদের যে ভুলগুলা ছিল, তাদেরকে যে দেখেন যে মুক্তিযুদ্ধের গান গেয়ে কিন্তু এই আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে এই গান শোনানো হয়েছে। তো তখন কি সবাই কি ভেবেছে যে সবাই মানে বিষয়টাকে কিন্তু তারা এভাবেই এনেছিল। তারা যে একটা ধোঁকা দিয়েছে জাতিকে, আসলে ধোঁকা থেকে জাতি এখন বুঝতে পারছে এবং এ থেকে জাতি বেরিয়ে আসবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং আওয়ামী লীগের নেতৃত্বেই তারা আবারও জয়ী হবে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি শাহজাদা পারভিন, রোকেয়া প্রাচী এবং লিসা কালাম, আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ।